করা হচ্ছে। আগের দিনের এটা তো ওই লিঙ্কে ক্লিক করে ঢুকে আসলো। তো আগের দিন আমাদের কি ডিসকাস হচ্ছিল, মলিকুলার অরবিটাল থিওরি করাচ্ছিলাম, তাই তো? তোমাদের মলিকুলার অরবিটাল থিওরির হাইড্রোজেনটা পুরোটা করে দিয়েছিলাম। আজকে বন্ড অর্ডার ক্যালকুলেশন হয়ে গেছিল, তাই তো? ওগুলো কোনো ফর্মুলা বলি না, আজকে বলছিলাম অনেকগুলো মলিকুলার স্পেসিস আছে, সেগুলোকে করাবো পরপর। আচ্ছা ঠিক আছে, আজকের আগের দিনে এগুলো হয়ে গেছিলো। এলসিও দিয়ে হাইড্রোজেনটা করে দিয়েছিলাম। আচ্ছা যেমন আছে ওইটা তেমন পড়াই, কারণ তাহলে পুরো ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে এবং উঠে যাবে। এরপরে বাকিগুলোতে যাওয়া যাবে। টাইপস অফ মলিকুলার অরবিটালস, এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর মলিকুলার অরবিটালস। আরকম করে দেবো, সিগমা বন্ড পাই বন্ডের গল্প করে দেবো, হয়ে যাবে। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আছে কন্ডিশনস ফর দ্য কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এই যে আমরা যে এখানে কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটাল করছিলাম, আচ্ছা এখানে একটু বোর্ডটা একটু ছোট পাওয়া যায়, ওখানে বোর্ডটা বেশ অনেকটা বড় পাওয়া যায় টিচমেন্টে। কন্ডিশনস ফর কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটালস, এই কেমন কন্ডিশন হলে অ্যাটমিক অরবিটালের যে আমরা যে লিনিয়ার কম্বিনেশনসের কথাটা ভাবছিলাম, সেই লিনিয়ার কম্বিনেশনসটা খুবই ভালো হবে, এবং কোন কোন অরবিটালের আমরা এরকম ওভারল্যাপ করিয়ে মলিকুলার অরবিটালটাকে ফর্ম করাবো, সেটা আমরা নিজেরা একটু বুঝতে পারবো। আগের দিন যেমন আমি হাইড্রোজেনের মলিকুলার অরবিটাল তৈরি করতে গিয়ে আমরা তার হাইড্রোজেনের যে অ্যাটমিক অরবিটালগুলো অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে, যেমন তোমরা দেখেছো যে 1s দুজনের ছিল এবং সেই 1s ওভারল্যাপ করিয়ে সেখানে সিগমা 1s আর সিগমা 1s স্টার এই ব্যাপারটা তৈরি হয়েছিল। এখানেও ঠিক সিমিলার হচ্ছে আমাদের সেই রকম কিছু কন্ডিশনসের কথা বলা হবে, যে আমরা আগের দিন কিছু ডিসকাস করেছিলাম, যে একই টাইপের এনার্জি হতে হবে, কাছাকাছি এনার্জি থাকতে হবে, তাদের মধ্যে যেন ভালো ওভারল্যাপ হয়, এরকম ধরনের অরবিটাল, দুটো একই টাইপের অরবিটাল হতে হবে, অর্থাৎ তাদের শেপ সাইজ একই কাছাকাছি হতে হবে, এইসব নিয়ে বলছিলাম। আজকে সেটা নিয়ে টোটালি ডিসকাস করে তারপরে যতগুলো মলিকুলস আছে আমাদের সেটা করেই ছেড়ে দেবো, হয়ে যাবে আশা করি। তো প্রথমে এটা আসলে দ্য কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল মাস্ট হ্যাভ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম এনার্জি। একদম সেম হলে তো খুবই ভালো, না হলে কিন্তু নিয়ারলি সেম অ্যাটলিস্ট হয়, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য কম্বাইনিং, যেমন আগের দিনের ক্ষেত্রে সেম এনার্জি ছিল, দুটোই এইচ মলিকুল, দুটোই এইচ অ্যাটম ছিল, তার 1s এনার্জি ছিল, তো সেই কারণে দুটো সেম এনার্জি ছিল, ভালো, সেম এনার্জি হলে তো ভালো, অ্যাটলিস্ট কাছাকাছি হলেও হবে। তো দ্য কম্বাইনিং, যখন এই লিনিয়ার কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটাল হয়ে মলিকুলার অরবিটাল তৈরি হবে, সেই কম্বাইনিং অ্যাটমিক অরবিটালস মাস্ট হ্যাভ দ্য সেম, অর এটা খুব ইম্পর্টেন্ট, নিয়ারলি সেম। এটা থাকতে হবে। যেমন 1s অরবিটালে যখন আমরা ওভারল্যাপ করেছিলাম, 1s ক্যান overlap with another 1s orbital, but not with 2s orbital, কারণ 2s orbital or say 3s orbital
যা কিছু বলো, কারণ এদের এনার্জি অনেক হায়ার দেন 1s, তাহলে এনার্জির একটা মিসম্যাচ হচ্ছে, তাহলে এই রেসপেক্টের মধ্যে এনার্জি ম্যাচ করছে না, এবং এরা সাইজও বড়। আমরা পরে একটা দেখবো যে সাইজটাও ইম্পর্টেন্ট, সিমেট্রিটাও ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে এখন এখানে দেখবো, সেটাও তাদের ম্যাচ করবে। এরকম ধরনের আমরা নিটে কোশ্চেন্স পাবো, আমাদের এমসিকিউ রিলেটেড হতে পারে, অথবা তোমার স্টেটমেন্ট মানে রাইট কোশ্চেন্স হবে, সেখানে তখন কেয়ারফুলি এই তিনটে পয়েন্টকে একটু মাথায় রাখতে হবে, আর কিছু না। তারপরে কি বলছে, দ্য কম্বাইনিং অ্যাটমিক অরবিটালস মাস্ট হ্যাভ দ্য সেম সিমেট্রি অ্যাবাউট দ্য মলিকুলার এক্সিস অর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। এটা আমরা বলেছিলাম যে যদি এস এস ওভারল্যাপ করে সেই মলিকুলার এক্সিস বরাবর, তাদের যেন সিমেট্রিটা একই রকমের থাকে, সেই সেম সিমেট্রিতে হচ্ছে কিনা ওভারল্যাপটা হবে। এটা আমরা দেখাচ্ছি কিভাবে সেম সিমেট্রি, এটা আমরা আগেও ডিসকাস করছি, সেম সিমেট্রি হলে কি করে মলিকুলার অরবিটাল তৈরি হয়, সেম সিমেট্রি ওভারল্যাপ করে, ইন ফেজ ওভারল্যাপ করে। তো এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, দ্য কম্বাইনিং atomic orbital must have the same symmetry, must have the same symmetry কার রেসপেক্টে সেই সিমেট্রিটা না, অ্যাবাউট দ্য মলিকুলার এক্সিস অর ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, যেটা আর কি অ্যাবাউট দ্য মলিকুলার এক্সিস, যেটা আমরা এখানে ডিসকাস করেছিলাম যদি মনে থাকে আগের দিন, এক্স এক্সিসটা বলেছিলাম মলিকুলার এক্সিস। তো এখানে বইতে একটা লিখে দিয়েছি যে বাই কনভেনশন কিন্তু আমরা হচ্ছে জেড এক্সিসকেই ধরে নিই মলিকুলার এক্সিস বলে, কিন্তু আগের দিন আমরা এরকম প্লট করেছিলাম এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই রেখেছিলাম, তো এই বরাবর এটা জেড বলে দিলে তাহলে সেটা হচ্ছে জেড হয়ে যাবে, যেটা তুমি জাস্ট ডিসক্রাইব করবে সেটা সেই এক্সিসই হয়ে যাবে, অসুবিধার কিছু নেই সেখানে। তো আমরা আগের দিন জেড এক্সিস, আমরা একদিন এক্স এক্সিসকে ডিক্লেয়ার করেছিলাম, তো এই দিকটাকে আমরা জেড এক্সিস ডিক্লেয়ার করলে তখন ওটা জেড এক্সিস হয়ে যাবে। তো এটা অনেক বুকে বাই কনভেনশন এটাই ফলো করা হয়। তো শুধুমাত্র যদি আমাদের ধরো এরকম উপরের পয়েন্টটা এটা আমরা দেখলাম যে যদি এনার্জি শুধুমাত্র এরকম সেম হয়ে যায় যে 1s ভার্সেস 1s কি 2p ভার্সেস 2p, তাহলে কি শুধুই ওভারল্যাপ, তাহলে তো মানে ভালো ওভারল্যাপ হতে পারে, কিন্তু শুধুই এনার্জি সেম হলে হবে না, এনার্জি তো সেম হতে হবে, তাদের সিমেট্রিটাও তাদের ম্যাচ করতে হবে। সেটা যদি ম্যাচ না করে, তাহলে সিমেট্রি একটা ক্রাইটেরিয়া, সেটা যদি না থাকে তাহলে এনার্জি একই টাইপের হয়ে গেলেও, দেখো একই টাইপের হয়ে গেলেও তারা এরকমভাবে ওভারল্যাপ করতে পারবে না। এখন দেখানো হচ্ছে সাপোজ এখানে বলা হচ্ছে যে ধরো টুপি অরবিটাল, দুটোই দুদিকে টুপি অরবিটাল, এইদিকে ধরো কোনো একটা কার্বনের টুপি, এদিকে একটা ধরো কার্বনের টুপি, কার্বনের কাছে টুপি অরবিটাল আছে, তো দুজনের যদি টুপি অরবিটাল হয়ে যায়, ফর এক্সাম্পল যেমন একটা হচ্ছে টুপি জেড অরবিটাল অফ ওয়ান অ্যাটম ক্যান কম্বাইন উইথ টুপি জেড অরবিটাল অফ আদার অ্যাটম বাট নট কম্বাইন উইথ টুপি এক্স। তো এদের সিমেট্রিটা ম্যাচ করছে না, কারণ এদের হচ্ছে এ একজন একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর রয়েছে, ও আরেকটা ডিরেকশন বরাবর রয়েছে, তো তারা কি করে ওভারল্যাপ করবে। তো এটাই এখানে বোঝানো হচ্ছে যে তাদের ডিফারেন্ট সিমেট্রি রয়েছে, একজন পি এক্স এক্স বরাবর রয়েছে, একজন পি ওয়াই ওয়াই বরাবর রয়েছে এরকম ভাবে। তো সেই কারণে হচ্ছে তারা হচ্ছে ধরো জেডের সঙ্গে ওভারল্যাপ করতে পারছে না, এরকম আর কি। ধরো এটা যদি আমরা বলি যে জেড এক্সিস, তাহলে এই একটা ধরো আমাদের হচ্ছে পি জেড অরবিটাল, এরকম করে আমরা ড্র করছি, আর এদিকে ধরো এটাকে আমরা বলছি জেড এক্সিস, আর একটা পিজেড অরবিটাল ধরো, তাহলে এই জেড এক্সিস বরাবর, কারণ পিজেড গুলো এরকম জেড এক্সিস বরাবর থাকবে, সেই কারণে তার নাম পিজেড। তো এইভাবে ওভারল্যাপ হচ্ছে, ধরো এটাকে আমরা প্লাস সাইন দিলাম প্লাস সাইন, এটাকে মাইনাস সাইন দিলাম মাইনাস, সে ঠিক আছে। কিন্তু এবার যদি বলি এই একটা আমার হচ্ছে পিজেড আছে, যদি প্রপাস ধরো এবার টু পিজেড, দুজনেই টু পিজেড, এটা হচ্ছে টু পিজেড, এটাও টু পিজেড, তাহলে এদের টু পিজেড হওয়ার জন্য দুজনের এনার্জি একদম কাছাকাছি কাছাকাছি, তার একই এনার্জি, তাহলে কোনো সমস্যা নেই। দুটো অ্যাটম থেকে এসে এটা ধর একটা অন্য অ্যাটমের সেন্টারের নিউক্লিয়াস, এটা একটা অন্য অ্যাটমের সেন্টারের নিউক্লিয়াস, তার তো সেইটা এসে কম্বাইন এরকম করতে পারে। কিন্তু যদি বলি এটা হচ্ছে আমাদের টুপি জেড, তার প্লাস মাইনাস এরকম করে দিলাম, আর একটা ধরা হচ্ছে এখন টুপি এক্স, এই দিকটা আমাদের এক্স ডিরেকশন, এটা একটা অন্য অ্যাটমের টুপি এক্স, এটা এই অ্যাটমের হচ্ছে টুপি জেড। তো টুপি জেড হওয়ার জন্য এটা এই বরাবর আছে, এটা টুপি এক্স, এনার্জেটিক্যালি কোনো প্রবলেম নেই। তুমি যদি এই এনার্জি রুলটাতে যাও, দেখো এনার্জি কন্ডিশনস যেটা বলা হচ্ছে যে সেম এনার্জি আছে অবশ্যই, টুপি এক্স টুপি যেটা এনার্জি তো খুবই ভালো, সেম এনার্জি অলমোস্ট, কিন্তু তাহলে আমাদের এই ডিরেকশনটাকে আমরা দিচ্ছি এখানে এক্স এক্সিস বলে, তাহলে এই অরবিটালটা 2px আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। তো এরা ওভারল্যাপ করতে, তার মানে কি এনার্জি হয়তো এদের দুজনের একই হয়ে গেছে, কিন্তু সিমেট্রিটাও ম্যাচ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, একটা করে কন্ডিশন এখানে দেখাচ্ছি যে এনার্জি তো ম্যাচ করতেই হবে, ক্লোজার হতে হবে, নাহলে ওভারল্যাপ হবে না।
সিমেট্রি ম্যাচ তারপরে তো হতেই হবে, সিমেট্রি ম্যাচ না হলেও ভালো। তাহলে এনার্জি সিমেট্রি এইটাকে লক্ষ্য রাখতে হবে, এটা অবশ্যই যেন ম্যাচ হয়। এরপর আরেকটা জিনিস কি বলছে, কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল মাস্ট ওভারল্যাপ টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট, যাতে করে আমাদের বন্ডটা ফর্মেশন হয়। তাহলে ভালো বন্ড পেতে গেলে মানে ঠিকঠাক ওভারল্যাপ হয়ে বন্ডটা ফর্মেশন হতে গেলে যেন তারা ম্যাক্সিমাম ওভারল্যাপ হতে পারে, এরকম আমাদের জায়গাটার কথা মাথায় রাখতে হবে। তাই তার পয়েন্টটা বলা হচ্ছে দ্য কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল, combining atomic orbital must overlap to the maximum extent। এমন অরবিটাল সেখানে ওভারল্যাপে পার্টিসিপেট করবে, এমন অরবিটালকে ওভারল্যাপে পার্টিসিপেট করিও না যার কিনা ওভারল্যাপ খুব ভালো হতে পারবে না। তো গ্রেটার দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপ আমরা জানি দ্য গ্রেটার উইল বি দ্য ইলেকট্রন ডেন্সিটি বিটুইন দ্য নিউক্লিয়াই অফ এ মলিকুলার অরবিটাল। তো সেই কারণে তত কি হবে, মলিকুলার অরবিটালটা ভালো স্টেবিলাইজড হবে এবং তত এনার্জেটিক্যালি নিচে যাবে এবং সেটা ভালো। তাহলে মলিকুলটাকে ভাঙা বা বন্ডটাকে ভাঙা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, এরকম যত মলিকুলার অরবিটাল মানে তাকে ইলেকট্রন সেখান থেকে রিমুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু সেটা বেটার আর কি, বেটার বন্ডিং কন্ডিশন আর কি, সেটাই আমরা এইভাবে পড়ছি যে বেটার বন্ডিং কন্ডিশন কি। তুমি ওয়ানের সাথে চাইলে টু এর ওভারল্যাপ করাতে পারো, কিন্তু সেটা খুব ভালো হবে না, কারণ তার জন্য করেসপন্ডিং এই যে এনার্জি, ওভারল্যাপ অ্যান্ড সিমেট্রি, এই তিনটে মোটামুটি ভাবে আমরা পড়তে পারি। এটাকে আমরা পড়ছি সে যে এনার্জি আকারে, এনার্জি প্রিন্সিপাল মানে এনার্জি রুল টাইপ, এটা এনার্জি সম্পর্কে বলছে। এটা বলছে আমাদের তার সিমেট্রি সম্পর্কে, কেমন হবে সিমেট্রি সম্পর্কে বলছে, এটা আমরা এনার্জি ওভারল্যাপ অ্যান্ড সিমেট্রি বলি। এটা বলছে তার ওভারল্যাপ সম্পর্কে বলছে। তো এই তিনটে কন্ডিশন হচ্ছে আমাদেরকে ভালো করে একটু দেখে রাখতে হবে যে এনার্জি, সিমেট্রি, ওভারল্যাপ, এই তিনটে কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে সেই ধরনের অ্যাটমিক অরবিটালগুলো আমাদের এরকম বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করতে পারে। এবার কত রকমের হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটাল তৈরি হতে পারে। তাহলে টাইপস অফ মলিকুলার অরবিটাল, এই সরি কত রকমের মলিকুলার অরবিটাল তৈরি, টাইপস অফ মলিকুলার অরবিটাল। আমরা মোটামুটি আগের বারেও ওভারল্যাপ যখন হাইব্রিডাইজেশনের আগে পড়ছিলাম যে পিওর অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে তখন কত রকমের মলিকুলার অরবিটাল তৈরি হতে পারে সেটা আমরা দেখছিলাম। টাইপস অফ মলিকুলার অরবিটাল এখানেও সেই একই টাইপের, কত রকমের এরকম হতে পারে, অনেক রকমের কথা বলা আছে, কিন্তু আমরা যেটুকু সিলেবাসে শুধু সেটুকুই দেখবো। সিগমা আর পাই, যেমন হতে পারে হচ্ছে সিগমা, তাকে এরকম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এটা হচ্ছে সিগমা। তারপরে আছে হচ্ছে তোমার পাই, তাকে এরকম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং ব্যাকেটে এরকম করে পাই লেখা হয়ে থাকে। আর একটা হচ্ছে ডেল্টা রয়েছে, DLTA, ডেল্টা। তো এই ধরনের কিছু হতে পারে। তো আমরা দেখবো যে সিগমা কি করে তৈরি হয়। সিগমা মলিকুলার অরবিটালস আগের দিন আমরা দেখলাম যখন 1s ওভারল্যাপ হলো তখন দেখলাম যে সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হয়েছিল, বলছিলাম সিগমা 1s। তো সিগমা মলিকুলার অরবিটালস আর সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য বন্ড এক্সিস, ঠিক আছে। তারা হচ্ছে আমাদের, কারণ আমাদের সেই সিমেট্রি দেখতে গেলে আমরা বলেছিলাম কার রেসপেক্টে, বন্ড এক্সিস বা মলিকুলার এক্সিস। মলিকুলার এক্সিস বলতে যেখানে আমরা এটাকে এই ডিরেকশনটাকে আমরা জেড এক্সিস বলেছিলাম, জেড এক্সিস, এই দিকটাকে আমরা জেড এক্সিস দিয়েছিলাম, তাই এটাই হয়ে গেছিল আমাদের মলিকুলার এক্সিস। আর এটার একটা নাম হচ্ছে মলিকুলার এক্সিস। এটাই বেসিক্যালি আমাদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, অর্থাৎ সাপোজ ধরো যদি আমরা এইচটাকে ফর্ম করাচ্ছি এরকম, তাহলে এইচ আর এইচ এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইটা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তো এটাই হচ্ছে তাদের মলিকুলার এক্সিস। এই জিনিসটা রয়েছে কি, এই যে বন্ডটা রয়েছে তো এই বরাবরই, এই যে দাঁড়িটা আমি এখানে দিয়েছি, ড্যাশটা দিয়েছি, এটা তো এই বরাবরই রয়েছে, তাই না। তো এটা মানে অ্যালং দ্য জেড এক্সিস বরাবর রয়েছে। তো যেটাই জেড এক্সিস সেটাই হচ্ছে এখানে কিন্তু মলিকুলার এক্সিস। ভালো করে দেখো, মলিকুলার এক্সিস হচ্ছে এই বরাবর রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মলিকুলার এক্সিস, এই বরাবর হচ্ছে সেই বন্ডটা ফর্মেশন হয়েছে। যদি আমরা এই বরাবর বানাতাম তাহলে এটা এক্স এক্সিস হতো, যেমন আগের ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম যে এইদিকে এরকম এক্স এক্সিস দিয়েছি এটাকে। তো এটা হচ্ছে জেড এক্সিস, তাহলে মলিকুলার এক্সিসটাও জেড এক্সিস। এবারে এই জেড এক্সিসের রেসপেক্টে যদি যে মলিকুলার অরবিটালটা আমার তৈরি হয়েছে আর কি, যে সিগমা টাইপের মলিকুলার অরবিটাল যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা দেখছি তাকে কেমন দেখতে, সে যদি সিমেট্রিক হয় অর্থাৎ তার মানে তার রেসপেক্টে এদিক এদিক দুদিকই সমান থাকে সব দিকটা, মানে জেড এক্সিসের রেসপেক্টে বা মলিকুলার এক্সিসের রেসপেক্টে দেখাবো সেটা পরিষ্কার করে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল। তাই বলছি সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য বন্ড এক্সিস while the pi molecular orbitals are not symmetric। pi molecular orbital কিন্তু তারা আলাদা, এটা বলছে। যেমন আমরা দেখি, যেমন আমরা তো 1s আগের দিন ওভারল্যাপ করিয়েছিলাম। সাপোজ ধরো এই একটা আমরা 1s অরবিটালকে নিয়েছিলাম আগের দিন, তো তার ধরো এরকম এখানে রেখেছিলাম নিউক্লিয়াসকে, ফেস সাইনটা অন্য কালারের দিই তাহলে সুবিধা।
এটা ধরো প্লাস সাইন, এটার ফেস, আর এই ডটটা হচ্ছে নিউক্লিয়াস। সেরকম আর একটা এরকম 1s অরবিটালকে আমরা রেখেছিলাম এরকম করে। তো তারপর ধরো একই ফেজে প্লাস সাইন, এবং এদেরকে আমি মলিকুলার অরবিটাল যখন ফর্ম করেছিলাম এদেরকে আমি প্লাস কম্বাইন করি, লিনিয়ার কম্বিনেশনস করে করেছিল। তো এই বরাবর কিন্তু আমাদের এইচ এর অ্যাটম, এই বরাবর এইচ এর ডট মানে হচ্ছে এইচ এর নিউক্লিয়াসটা রয়েছে, এই বরাবর এইচ এইচ কম্বাইন হচ্ছে, ওই যে সিগমা 1s যে সিগমা বন্ডিংটা তৈরি করেছে সেটা সিগমা টাইপ কি করে বুঝলাম, সে অরবিটালটা সিগমা বন্ড, কারণ এইরকম যে ওভারল্যাপ হচ্ছিল এইটা প্রথমে আমরা এইরকম ভাবে করিয়েছিলাম, এইরকম। সেটাকে আরেকটু এজ এ টোটাল আকারে দেখলে কি মাঝে অনেকটা ইলেকট্রন ডেন্সিটি এসছে ওভারল্যাপের জন্য, সেটাকে আমি এভাবে দেখিয়েছিলাম। এখানে একই রকম ভাবে নিউক্লিয়াস দুটো রয়ে গেছে, আর পুরোটাই প্লাস প্লাসে ওভারল্যাপ করেছে, তো দুটোই তাই সেম ফেজ সাইন এখানে থাকছে, সেম ফেজ সাইন এখানে থাকছে। ঠিক আছে, ফেজ সাইনটা আমরা পরে আসছি। এবার কি হলো, এই যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের প্লট আগের দিন আমরা বলেছিলাম যেটা একটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের প্লট, এবং সেখানে এরকম টাইপের একটা ব্যাপার এসে গেছিল যে মাঝখানটা একটু ফুলে গেছে, এরকম ইলেকট্রন ডেন্সিটি মাঝে চলে এসেছে, দুধারে একটু কমে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার আমরা বলেছিলাম। তো সেখানে এখানে একটা হচ্ছে যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস আছে, এখানেও যে নিউক্লিয়াস ছিল সেই হাইড্রোজেন আছে, এবং এটা একটা H2 মলিকুল এরকম দেখতে হচ্ছে, এবং পুরো ব্যাপারটা দেখো প্লাস, সব জায়গায় প্লাসে প্লাস ওভারল্যাপ করছো, তাই এর ওভারঅল ফেস সাইনটা পুরো এই যে সিগমা এমও, সিগমা 1s এমোটা তৈরি হয়েছে, মলিকুল সিগমা 1s যে এমোটা তৈরি হয়েছে এখানে, সেই এমোর একটাই ফেস সাইন তৈরি হয়েছে, তাই না? পুরোটাই প্লাস, তো প্লাসে প্লাস ওভারল্যাপ পুরোটাই প্লাস হয়ে গেছে, প্লাস একই সেম ফেস সাইন এসে গেছে, কোথাও কোনো অন্য কিছু নেই। তাহলে এইটাকে তুমি এবারে মনে মনে জেড এক্সিস এর রেসপেক্টে ভাবো, তাহলে এই বরাবর আমার যাচ্ছে জেড এক্সিস, এটাই হচ্ছে আমার জেড এক্সিস, এটাই মলিকুলার এক্সিস। তাহলে এই বরাবর, কারণ এই যে এই বরাবরই বন্ড করেছে, তো এই বরাবর ভাবলে দেখো এর এ পাশ দু পাশ আর কি, জেড এক্স এই বরাবর যদি যেটাকে তুমি, এটা তো স্ফেরিক্যাল, এই যে পুরো এটা ছবিতে দেখানো যেটা পুরোটা একটা স্ফেরিক্যাল টাইপের এরকম মানে ফোলাটা টাইপের জিনিস পুরোটা, তো তার তুমি এদিকে যাও এদিকে যাও এদিকে 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 যাও, চারদিকে যেদিকে খুশি যাও না কেন এটা তো স্ফেরিক্যাল, তাহলে মানে ফোলানো পুরো এদিকটা, তাহলে সব দিকটাই তার একই রকম টাইপের, দেখো বোঝা যাচ্ছে কিনা যে সব দিকটা তার হচ্ছে একই রকম, অর্থাৎ সিমেট্রিক্যাল। জেড এর রেসপেক্টে তুমি উপরের দিকে গেলে নিচের দিকে গেলে একই দেখতে, তুমি এই কম্পিউটার স্ক্রিন থেকে তোমার দিকে এলে বা কম্পিউটার স্ক্রিন থেকে তোমার কম্পিউটার উল্টো দিকে গেলে ফোলা যেতে একই রকম ফুলে আছে, তো একই জিনিস তুমি পাচ্ছ, মানে একই টাইপের ডিস্ট্রিবিউশন, একই টাইপের ইলেকট্রন ডেন্সিটি, এটা একই টাইপের, মানে এইটা একটা সিমেট্রিক্যাল, এটা আমরা বলতে পারি সিমেট্রিক্যাল টাইপের, এবং তার ফেস সাইনও কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ তার এদিকেও প্লাস ফেজ, কারণ তার পুরোটাই একই ফেজ, সোজা কথা তার পুরোটাই একই ফেজ, এদিকেও প্লাস প্লাস ফেজ আছে এদিকেও প্লাস ফেজ আছে, মানে একই ফেজের মধ্যেই পুরোটা আছে ডিস্ট্রিবিউট, কোনো আলাদা ফেজ সাইন তুমি পাচ্ছ না, তাহলে এইটাকে আমরা বলছি যে সিমেট্রিক্যাল। তাহলে এই যে মলিকুলার অরবিটালস তৈরি হয়েছে সেই মলিকুলার অরবিটালের একই ফেজ সাইন এবং তারা পুরোটাই প্লাস, এই জেড এক্সিস এর রেসপেক্টে যদি আমরা এরকম দেখতাম যে জেড এক্সিস এর রেসপেক্টে এই পার্টটা প্লাস ফেজের এই পার্টটা মাইনাস ফেজের, তাহলে বলতাম তারা আলাদা, এরকম কিছু, যেমন সেটা আমাদের বলছে যে পাই মলিকুলার অরবিটালস আর নট সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু দিস জেড এক্সিস, সেটা আমরা দেখবো। কিন্তু সিগমা অরবিটাল যদি তৈরি হয় এবং মলিকুলার বন্ডটা বা সিগমা বন্ডটা তো এই জেড এক্সিস বরাবরই তৈরি হচ্ছে, তাই অলওয়েজ সিগমা বন্ডটা হচ্ছে আমরা এরকম ভাবে সিমেট্রিক্যালি আমরা পাবো। ঠিক আছে, যাই হোক, যেদিকে মানে সিমেট্রিক্যাল কোনো কিছু রেসপেক্ট যদি সিমেট্রিক্যাল যদি বলা হয় তার মানে তার রেসপেক্টে এদিক এদিক সব দিকে গেলে তুমি যদি একই জিনিস পাচ্ছ, অর্থাৎ প্লাস ফেজের সাইনটা এরকম পাচ্ছ এবং সেটা একই, এই বরাবর গেলেও সেটা একই পাচ্ছ, তাহলে সেটাকে আমরা বলছি সিমেট্রিক্যাল। এরপরে তাহলে পাই বন্ডে যেটা বলা হচ্ছে যে পাই বন্ড তার হচ্ছে কিনা সেটা হচ্ছে নট সিমেট্রিক্যাল আর কি। পাই বন্ড যেটা তৈরি হচ্ছে যে বন্ড এক্সিস বরাবর যদি তুমি দেখো পাই বন্ডটাকে চেক করো, পাই বন্ডের ফর্মেশন ধরো আজকে আমরা দেখবো ডিটেলসে, তো আজকে এখানে একটু দেখে নিই যে পাই বন্ড যদি আমরা ফর্ম করাই, তাহলে এখানে কথাটা একটু স্টার দিয়ে এখানে লেখা থাকলো, খুব ইম্পর্টেন্ট এগুলোতে কোশ্চেন্স আছে, যে সিগমা এমোস দ্বারা তৈরি হবে আর কি, সিগমা এমোস গুলো সব আর যেমন আগের দিন আমরা এটা তৈরি করেছিলাম আর সিমেট্রিক্যাল কিসের রেসপেক্টে বা কার এতে অ্যারাউন্ড দ্য বন্ড এক্সিস, বন্ড এক্সিসের আশপাশটার তুমি যদি লক্ষ্য করো বন্ড এক্সিসের আশপাশটাতে এরকম করে চারদিকে দেখো যে একই জিনিস পাচ্ছ, তারা বন্ড এক্সিসের রেসপেক্টেড হচ্ছে সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য বন্ড এক্সিস
while তুমি কি পাবে, while যেটা হচ্ছে আমাদের পাই এমোস যা কিছু দেখবে এখন বানানো হবে আর নট সিমেট্রিক্যাল, তারা সিমেট্রিক্যাল নয়। সেটা দেখা যাক। ধরো আমরা একটা কোনো একটা পাই এমোস এরকম বানাতে চাইছি, আচ্ছা ফেস সাইনগুলো সব ব্লুতে দিচ্ছিলাম, ব্লু করে দিই এগুলো। আচ্ছা, তো আমরা পাই এমোস ধরো যদি আমরা দেখি তার কেসটা প্রথম আমরা দেখলাম সিগমার কেসে দেখিয়েছি আমরা ফরমেশন অফ সিগমা 1s এমও। এবারে যদি আমরা এরকম দেখি যে ফরমেশন অফ পাই এম, সে ধরো পাই টুপি আমাদের সে পাই টুপি এক্স ফরমেশন, কারণ জেড বরাবর যদি বন্ড তৈরি হয়ে যায় আমাদের ইন্টারনিউক্লিয়ার এক্সেস যদি জেড বরাবর হয় তাহলে পাই এই বরাবর তো সিগমা বন্ড তৈরি হবে, তাই না? জেড বরাবর তাহলে সিগমা বন্ড তৈরি, মলিকুলার বন্ড এক্সেস ওই বরাবর হয়েছে, ওই বরাবর সিগমা বন্ড তৈরি হবে, তাহলে পাই বন্ড তো আর ওই জেড বরাবর আমরা তৈরি করতে পারবো না। তাহলে পাই বন্ড তৈরি হবে আইদার টু পি এক্স দিয়ে পাই টু পি এক্স অথবা পাই টু পি ওয়াই, এক্স আর ওয়াই অরবিটাল দিয়ে তৈরি হবে। তাই এরকম ভাবে আমরা করছি যে দুটো যদি এরকম সেন্টার থাকে সাপোজ, এই ধরো একটা ছিল আর একটা সেন্টার, এরকম ভাবে আমরা আগে দেখেছি সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে হচ্ছে পাই বন্ড তৈরি হয়, আর এটা হচ্ছে এইরকম টাইপের আছে। তো এটা ধরো আমরা ফেজ সাইন দিয়ে দিচ্ছি এখানে, ফেজ সাইন ধরো এটা হচ্ছে প্লাস ফেজের, এটা মাইনাস ফেজের, এটাও প্লাস ফেজের, এটাও মাইনাস ফেজ। তাহলে এই ওভারল্যাপটা হওয়ার ফলে বেসিক্যালি কি হবে, এই ওভারল্যাপটা হওয়ার ফলে আমাদের যেটা হবে এখানে একটা এই বরাবর কিন্তু আমাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আছে, এই একটা নিউক্লিয়াস এই একটা নিউক্লিয়াস আছে এখানে, তো এদের মধ্যে ডিস্টেন্স এই বরাবর আছে, জেড এক্সিস বরাবর আছে। তো তাহলে দেখো পাই ক্লাউডটাকে এরকম দেখতে হবে যে এই বরাবর আমি সিগমা বন্ডটাকে যদি টেনে ফেলি, আচ্ছা তার একটা উপর সাইড এরকম করে একটা লোপ এতে ওভারল্যাপ করে এরকম একটা লোপ তৈরি করছে প্লাস, আচ্ছা সাইনটা দিয়ে দিচ্ছি পরে, আর ঠিক তলায় একটা এরকম লোপ তৈরি করে মানে প্লেনে আর কি। তোমার যদি কম্পিউটার স্ক্রিন হয় তাহলে কম্পিউটার স্ক্রিনের ফ্রন্ট সাইড মানে তোমার দিকে ধরো এইটা আছে আর এটা আছে কম্পিউটার স্ক্রিনের ব্যাক সাইডে, এটা তার প্লেনের থেকে তলায় আর কি। এভাবে হচ্ছে দুটো ইলেকট্রন ডেনসিটির লোপ তৈরি করেছে। তো এটা হচ্ছে আমার ধরো প্লাস যদি হয় তাহলে এটা মাইনাসের হবে। এবার এইটা তোমার ছিল জেড এক্সিস, তাহলে এখন তুমি এই এটাই তোমার বন্ড এক্সিস ছিল, তাহলে জেড বরাবর তার অ্যারাউন্ডে তুমি যদি দেখো জেডের অ্যারাউন্ডে এইদিকে গেলে একরকম আর আবার তলায় এলে একরকম, তাই না? জেডের অ্যারাউন্ডে তুমি যখন দেখছো জেডের রেসপেক্টে যখন দেখছো যে এইদিকে গেলাম প্লাস পেলাম, এদিকে গেলাম উল্টো ফেজ পাচ্ছি, এদিকে গিয়েছিলাম প্লাস ফেজ পেয়েছি, এদিকেও একই ফেজ প্লাস ফেজ, মানে পুরোটাই প্লাস, এখানে এই জন্য আমি একটা প্লাস লিখেছি এক জায়গায়, এর পুরোটাই একই ফেজ সাইন, প্লাস 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 ওভার হয়ে পুরোটাই একই ফেজ সাইন হয়েছে, কিন্তু এর ফেজ সাইনটা আলাদা। জেডের অ্যারাউন্ডে তুমি কি পাচ্ছ, দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে প্লাস পাচ্ছ একটা মাইনাস পাচ্ছ, তাহলে এটা তখন হয়ে যাচ্ছে যে নট সিমেট্রিক্যাল। এটা ধরো আমরা এটা বলছি পাই টু পি এক্স, টু পি এক্স করছি তার এমও, এটা ঠিক আছে পাই টু পি এক্স এর এমও বানিয়েছে, তো নট সিমেট্রিক্যাল হচ্ছে উইথ রেসপেক্ট টু জেড এক্সিস বা অ্যারাউন্ড জেড এক্সিস। জেড এর অ্যারাউন্ডে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা হয়েছে এইদিকে তার ফেস সাইন পড়েছে প্লাস, তার মানে এরকম আমরা বুঝতে পারি যদি সেম ফেস সাইন পাই আমরা, এটা তো একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ব্যাপার, মানে এটা ছিল সেখান থেকে একটু ফোলাটে হয়েছে, কিন্তু ব্যাপারটা তো স্ফিয়ারটা একটু চেপে গিয়ে এরকম হয়ে আছে, বাট সেটা তুমি যেদিকে যাও একই টাইপের ফেস সাইন পাচ্ছ এবং একই টাইপের ডিস্ট্রিবিউশন পাচ্ছ, তাই কোনো সমস্যা নেই। তো আমরা এভাবে বলতে পারি যে সিমেট্রিক্যাল কি করে চেক করবো না করবো, যদি আমরা দেখি যে এরকম ইফ উই observe same phase sign around z axis, then it will be symmetrical with respect to z axis, otherwise
not symmetrical or asymmetrical. ক্লিয়ার তাহলে ব্যাপারটা? তাহলে আমরা হচ্ছে এটা করে নিলাম। এরপর আমরা এখন শিখছি, এখন বড় বড় মলিকুলের এমোস গুলোতে যাব, কিন্তু তার আগে আমরা কত রকমের ওভারল্যাপ হয়, কি তাদের নাম দেবো, কেন কিরকম নাম দেবো, কেন তাদের কি দেখতে অবস্থা থাকে, সেগুলো দেখে নিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের, তাহলে সিগমা টাইপ তো আমরা দেখলাম তার এরকম হবে, সিগমা রোটার এভাবেই তৈরি হচ্ছে। একটা কথা এখানে বললেন লিখছি, সেটা আমি একটু আগে ডিসকাস করলাম, যে যেহেতু আমরা সিগমাকে আমরা এ নিয়েছি, তাহলে আমাদের পাইস গুলো বেসিক্যালি তৈরি হবে অ্যালং এক্স অ্যান্ড ওয়াই বরাবর, আর টুপিজের অর্ডারটা বেসিক্যালি ইউজ হবে সিগমা বন্ড ফর্মেশন করতে। যেহেতু আমরা হচ্ছে এখানে এটা বলেছি যে if you already taken internuclear axis as z axis, so the sigma 2pz orbital will be able to formation the corresponding sigma. তো যে সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হবে সেটা 2pz দিয়েই তৈরি হবে, এবং সিগমা মলিকুলার অরবিটালে যা হয় সিগমা স্টার অ্যান্ড সিগমা, সিগমা হচ্ছে বন্ডিং এমও আর সিগমা স্টারটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, সেটা তৈরি হবে। আর 2px 2py এদেরকে দিয়ে বেসিক্যালি পাই আর তার করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং পাই স্টার তৈরি হবে। এগুলো আমরা ডিটেলসে দেখবো, এখানে তলায় আছে আরো ডিটেলসে, এগুলো বলে দিলাম জাস্ট। তো এবারে আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর মলিকুলার অরবিটাল একটা একটা করে দেখতে থাকছি। এনার্জি লেভেল ডায়াগ্রাম, এখানে energy level diagram for molecular orbitals. আচ্ছা, তো এখানে আমরা প্রথম পরপর যখন সিগমা অরবিটাল ওভারল্যাপ করলে কি হবে, তারপরে আমাদের সে 2pz ওভারল্যাপ করলে কি হবে, তারপরে তিনটে টাইপের মোটামুটি এখানে আমরা দেখে নেবো, পাই স্টার কেমন দেখে নিয়ে আমরা সেটাকে এবারে পর পর যত ধরনের মলিকুলস আমাদের এখানে আছে সবার জন্য একটা অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম আমরা দেখে নিচ্ছি যে সেইগুলো ওভারল্যাপ করি, যেমন 1s আমরা দেখে এসেছিলাম, তো আমি সব একই ফ্রেমে রাখছি যেমন বইতে রেখেছি, যদি আমরা 1s আমরা ভালোভাবে ডিসকাস করেছি, তো একবার একই ফ্রেমে থাকলে তোমাদের মনে থাকবে। ধরো এই বরাবর ছিল কিন্তু আমাদের এনার্জি এক্সিস, আর এক্স এক্সিস বরাবর অ্যাকচুয়ালি এটা জেড এক্সিস, ভাবো এখন জেড বানিয়ে দিয়েছি আমরা আজকে। তো জেড এক্সিস যে বরাবর আমাদের রয়েছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা আমাদের করেসপন্ডিং যেটা তোমার ওই মলিকুলার এক্সিস, ওই বরাবর মলিকুলটা ফর্ম হয়েছে, মলিকুলার এক্সিস। তো এবারে এখানে কি আছে না, এখানে হচ্ছে ধরো যখন সে দুটো যদি 1s অরবিটাল ওভারল্যাপ করে বলে, এটা তাহলে 1s এর এনার্জি লেভেল, এটা 1s, এটাও সিমিলার একটা লেভেলে, দেখো আমি এনার্জি ভ্যালুতে ড্র করছি, এটা ই এক্সিস আর কি, এনার্জি এক্সিস, সিমিলার এনার্জি ভ্যালুতে আমি ড্র করছি 1s এর লেভেল, এবং সেই লেভেলে করেসপন্ডিং 1s লিখছি, এবং তার একটা করে ইলেকট্রন আছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো তার করেসপন্ডিং আমরা আগের দিন দেখেছিলাম যে একটা মলিকুলার অরবিটাল তৈরি হয়েছিল এখানে, এই বরাবর তার সেটা একটা লোয়ার এনার্জিতে এরকম থাকবে, তার নাম দিয়েছিলাম সিগমা 1s এরকম দিয়েছিলাম। আর আরেকটা এখানে তৈরি হয়েছিল, তার সেটা করেসপন্ডিং তার নাম দেওয়া হয়েছিল সিগমা 1s মাথায় স্টার, মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো তারপর ইলেকট্রন ফিল আপ করেছিল, দুটো ইলেকট্রন ছিল, তো প্রথম একটা দেওয়া হলো, তারপরে সেই অরবিটাল ইলেকট্রন পেয়ার করে দেওয়া হলো, তাহলে এখানে কোনো ইলেকট্রন যায়, এরকম ধরনের কন্ট্রিবিউশন আমরা দেখেছিলাম। এবং তার করেসপন্ডিং অরবিটাল ডায়াগ্রামগুলো আমরা এভাবে দেখে নিয়েছিলাম, যে একটা 1s একটা 1s ওভারল্যাপ করছে, করে যে সিগমা 1s, আমি শুধু ডিরেক্টলি একদম সিগমা 1sটাই ড্র করে দিচ্ছি, আগের দিন অনেকবার ড্র করে, সেটা মোটামুটি অলমোস্ট এরকম একটা, দেখো বইতে করেছে একটা এরকম অলমোস্ট একটা ফোরাটে, মাঝখানে একটু ফোরাটে রেখে চার ধারটা একটু জাস্ট হালকা করে কমিয়ে দিয়েছে, এরকম টাইপ, মাঝখানে একটু বেশি ফোরাটে রাখা হয়েছে, ড্র করা টাপ আছে, এরকম টাইপের করে রাখা হয়েছে। তো সেটা পুরোটাই প্লাস আর কি, প্লাস তো আমি সব জায়গায় দিচ্ছি না, একটা প্লাস সিম্বল এখানে বসিয়ে দিচ্ছি এরকম, দুটো ডট এখানে আছে বইতে, এটা মাঝে একটা ডট দিয়েছে এরকম না, দুটো নিউক্লিয়াস দুদিকে আছে এবং পুরোটা একই টাইপের হয়ে আছে এবং পুরোটাই প্লাস হয়ে আছে। তো যার ফলে হচ্ছে তোমার সিমেট্রিক্যাল, বুঝতেই পারছো, সেই কারণটাকে সিগমা 1s এটা। আর একটা আমাদের সিগমা 1s স্টারে যখন আগের দিন করেছিলাম তার কিন্তু এরকমটা নয়, তার হচ্ছে এদিকটা এরকম একটু বেশি এরকম ফোলাটা টাইপের এরকম টাইপের ছিল, আর এখানে এদিকটা একটু এরকম টাইপের ছিল, আগের দিন যে ড্রয়িংটা মনে আছে,
আর এখানে হচ্ছে নোড রিজিয়ন আমরা বলেছিলাম, এটা হচ্ছে আমাদের ছিল সিগমা 1s স্টার। তার হচ্ছে এইদিকে হচ্ছে কিন্তু প্লাস সাইন আর এইদিকে হচ্ছে কিন্তু মাইনাস সাইন। এও কিন্তু জেড এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, এগুলো ডিসকাশনে যাচ্ছে না। এও কিন্তু জেড এর রেসপেক্টে সিমেট্রিক্যাল, কারণ দেখো জেড বরাবর তুমি এদিকে যেদিকে জেড এর অ্যারাউন্ডটা একই রকমই করে রেখেছো, এরকম করে প্লাসই প্লাস, এদিকে গেলেও প্লাস এদিকে গেলেও প্লাস, কিন্তু ঠিক আছে। এ অন্য একটা এর রেসপেক্টে আলাদা আছে সিমেট্রিক্যাল। যাই হোক, সে পরের কথা। এখন এটা হচ্ছে সে এই বরাবর ভাবলে, এই বরাবর যে বড় নোড রিজিয়ন আছে ওই বরাবর যদি কোনো এক্সিস থাকে তার রেসপেক্টে অ্যাসিমেট্রিক, কারণ তার রেসপেক্টে এদিকটা মাইনাস হয়ে গেছে এদিকটা প্লাস হয়ে গেছে। এই আর কি। যাই হোক, সেটা অত ডিটেলস আমাদের এখানে নেই। তো আমরা এইভাবে দেখে নিলাম যে সিগমা 1s এরকম দেখতে হবে এবং আগের দিন ওভারল্যাপ করে সিগমা 1s স্টারটা এরকম। আজকের আমরা আরেকটা অরবিটাল ওভারল্যাপ করে শুনলাম যে সিগমা বন্ড হতে পারে, সেটা হচ্ছে 2p-z অরবিটাল। কারণ জেড এক্সিস বরাবর যদি মনে করে এটা যদি আমাদের জেড এক্সিস, আমি এখন ছোট করে জাস্ট লিখে রাখলাম, যেটা হচ্ছে আমাদের জেড এক্সিস, এই বরাবর রয়েছে জেড এক্সিস। তো এরপরে হচ্ছে আরেকটা অরবিটাল এখানে দেখানো হচ্ছে যে যেটা বরাবর হচ্ছে আমাদের কিনা 2p-z অরবিটালে যদি এরকম ধরো ইলেকট্রন থাকলো, তারা ওভারল্যাপ করছে সাপোজ একটা একটা করে, তাহলে 2p-z এর এরকম ওভারল্যাপটা কেমন হবে? এই একটা 2p-z এর এনার্জি লেভেল 2p-z অরবিটাল রয়েছে, কারণ জেড এক্সিস বরাবরই একমাত্র তারা সিগমা বন্ড ফর্ম করতে পারে। তাহলে এটা হবে এরকম, তার করেসপন্ডিং এমোসটা ধরো আমি এখানে তৈরি করছি, এমও এই একটা এমও আর করেসপন্ডিং এই আরেকটা, তার করেসপন্ডিং অ্যান্টিবন্ডিং সিগমা। তো এটার নাম হবে সিগমা 2p-z, কারণ আমরা বললাম 2p-z বরাবর সিগমা অরবিটাল তৈরি হবে, তাই তার নাম হচ্ছে সিগমা টাইপ এমও। আরেকটা হচ্ছে সিগমা 2p-z, সেটা করেসপন্ডিং তার অ্যান্টিবন্ডিং 2p-z স্টার হবে, এই এমওটা তৈরি হবে। এখন ইলেকট্রন ফিল আপ একই, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে আরেকটা ইলেকট্রন ছিল, তাহলে এখানে এরকম ইলেকট্রন ফিল আপে যেমন ক্রাইটেরিয়া, আমরা শুধু ওভারল্যাপ দেখতে চাইছি। তাহলে 2p-z দুটো যদি এরকম ওভারল্যাপ করে কি হবে? 2p-z অরবিটালকে চিনি আমি কিভাবে? এইভাবে একটা 2p-z অরবিটাল আমার, এটা হচ্ছে আমাদের জেড ডিরেকশন, আমরা আগেই বলেছি এটা আমাদের জেড এক্সিস, তাহলে এই বরাবর আমার অরবিটালটা 2p-z আছে। তো এই একটা 2p-z ধরো তার প্লাস সাইন দিলাম, মাইনাস সাইন দিলাম, আর একটা 2p-z আমি সেম একইভাবে হচ্ছে এরকম করে ওভারল্যাপ করাচ্ছি, ওভারল্যাপ করতে এদিকে বড় প্লাস এদিকে বড় মাইনাস। তাহলে যে অরবিটালটা আলটিমেটলি আমার এখানে তৈরি হলো সেই ওভারল্যাপের ফলে সেটা কেমন দেখতে হবে? সেটা একটু আমরা দিলাম যে এই দিকটা এরকম ছোট হয়ে যাবে আর মাঝের যে ইলেকট্রন ডেন্সিটি সেরকম ফুলে যাবে এতটা, কারণ সিগমা জেড এর মাঝের ইলেকট্রন ডেন্সিটি একটা বেড়ে যায়। তারপর আর একটা এদিকে ছোট মাইনাস, এই মাইনাসটা ছোট হয়ে যাবে, এই মাইনাসটা ছোট হয়ে যাবে, আর মাঝের প্লাসের ওভারল্যাপ হওয়ার পরে প্লাস রিজিয়ন ফুলে যাবে। তো এটা গোটাটাই প্লাস রিজিয়ন। এটাও জেড এর রেসপেক্টে মনে মনে দেখলে দেখো এরকম টানো, এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে মাইনাস এদিকে মাইনাস, তো জেড এর রেসপেক্টে এটা পুরোটাই সিমেট্রিক্যাল, একই রকম এরকম ফ্লোটা টাইপের স্পেসিস তৈরি হয়েছে। যাই হোক, সেটা আমরা ডিটেলসে ডিসকাস করছি। আমরা বলেছি সিগমা অরবিটাল এরকম জেড এর রেসপেক্টে সিমেট্রিক্যালি থাকে এরকম। তো এর নাম হয়ে যাচ্ছে সিগমা 2p-z, এটা হচ্ছে সিগমা 2p-z অরবিটাল। সিমিলারলি সিগমা স্টার 2p-z তার মানে কি হবে? তাহলে একে এই দিকের লোবগুলো বেড়ে যাবে, যেমন সিগমা 1s এর ক্ষেত্রে হয়েছিল, তারা উল্টো ফেজে এখানে ওভারল্যাপ করবে বেসিক্যালি, মানে এদের কম্বিনেশনসটা হবে হচ্ছে এইরকম, যেমন এখানে আমি সেম ফেজ ওভারল্যাপ করিয়ে দিয়েছি, তো এখানে এদের কম্বিনেশনসটা হবে হচ্ছে এইরকম একটা, এটা এরকম থাকবে, এটা এরকম, সাথে আমি বলেছি মাইনাস বসাবো, মাইনাস বসালে আমি একই ফেজ একই দিকে মুখ করে রাখবো, কারণ মাইনাস মানে এটার মধ্যে চলে গেলে এইটা ফেজ সাইন ঘুরে যাবে, মাইনাস এদিকে এসে যাবে, প্লাস এদিকে এসে যাবে। এটা আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যখন এ পড়ে, তাই একই স্টাইলের ফেজ সাইন একই রাখলাম, এটা যেমন ওভারল্যাপ করছিল এরকম ভাবে প্লাস মাইনাস প্লাস অফ, এখানে যোগ আকারে রেখেছিলাম, সিমিলারলি প্লাস অফ মাইনাস এরকম। তো এরকম করে ওভারল্যাপ হয়ে তারপরের স্টেপটা আমি এরকম করে দেখিয়েছি। তো এখানেও একই রকম, তাহলে এটা একই রেখেছে, শুধু মাইনাস, যেমন সিগমা 1s করতে গেলে সাই 1s, তারপর মাইনাস আবার একটা সাই 1s এরকম করেছিলাম। তো এখানে ঠিক একই রকম সাই 2p-z আর মাইনাস আবার একটা সাই 2p-z করতে হচ্ছে। করলে কি হবে? এদের মাঝে হচ্ছে নোড রিজিয়ন তৈরি হবে, কারণ এখানে এরা দুটো উল্টো ফেজ সাইনে ওভারল্যাপ মানে হবে না, সেটা অ্যান্টিবন্ডিং অরবিটাল হবে, যেটা আমরা জানি। তাহলে এখানে করেসপন্ডিংলি এই প্লাস ফেজ সাইনটা খুবই ছোট হয়ে যাচ্ছে আর মাইনাস ফেজ সাইনটা খুবই বড় হয়, কারণ এই দিক বরাবর আমার ইলেকট্রন ডেনসিটি অনেকটা বেড়ে গেছে। নিউক্লিয়াসটা আমার যেরকম সেন্টারে এখানে নিউক্লিয়াস ছিল, এই ডট ডট দেওয়া আছে, এই ডট ডটে এখানে নিউক্লিয়াসটা আছে, কিন্তু এদের মধ্যে একটা নোড রিজিয়ন আবার তৈরি হয়েছে, কারণ এই বরাবর একটা মাইনাস হয়ে যাবে এবং এই দিকটা এরকম বড় প্লাস, ইলেকট্রন ডেনসিটি যেমনভাবে সিগমার ক্ষেত্রে হয়েছিল সেরকমভাবে এদিকেও বেড়ে যাবে। কারণ এটা আমরা ভাবতে বলেছি এইভাবে, যদি আমরা ঘুরিয়ে ভাবি ব্যাপারটাকে, কি হবে না একই ওভারল্যাপই হবে, কিন্তু এরকম প্লাস, তাহলে এই মাইনাসের মধ্যে দিয়ে দিলে প্লাস অফ
এইরকম, এটা মাইনাস এটা প্লাস। এবার এর মধ্যে ওভারল্যাপ করলে আমরা জানি এটা উল্টো ফেজে আছে, তো এটা এরকম ওভারল্যাপ হবে না। তো এরা এরকম ভাবে থাকবে যাতে করে এদের করেসপন্ডিং, দেখো নিউক্লিয়াসের মাঝে কোনো ইলেকট্রন ডেনসিটি আসতে পারেনি, ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমামটা যা আছে সব এদিকে আছে। সাইনটা তো এটা আছে, এটা তো ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন আমরা দেখাচ্ছি এইভাবে, তো সাইনটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখো এদিকে এদিকে বেড়ে গেছে দুই ধারে, যেমনটা কিনা আমাদের ঠিক সিগমা 1 এর ক্ষেত্রে হয়েছিল, এইদিকে বাইরের দিকে এবং নিউক্লিয়াস এখানে, ধরো নিউক্লিয়াসটা আছে, একটা নিউক্লিয়াস এখানে, একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস এখানে রয়েছে, তার থেকে বাইরের দিকে এরকম হচ্ছে ইলেকট্রন ডেনসিটি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সিগমা 2pz স্টার, তাই তো সিগমা টাইপের অরবিটাল তৈরি করছে, সিগমা হচ্ছে কিন্তু তারা অ্যান্টিবন্ডিং, সিগমা 2pz স্টার। আচ্ছা, এরপরে আরেকটা আছে আমাদের হচ্ছে পাই। পাই অরবিটালটা আমি একটু দেখিয়েছি, যে তার বন্ডিংটা দেখিয়েছি আগেরটাতে কি করে তৈরি হচ্ছে পাই বন্ডিং। এটা ধরো একটা থার্ড টাইপ, সি টাইপ, এটা তার করেসপন্ডিং এনার্জি অ্যাক্সিস এই বরাবর আছে, এবার তার জেড অ্যাক্সিস আছে, এখানে ধরো এবার তাহলে পাই তৈরি হতে গেলে আমাদের কি করতে হবে, পাই তৈরি হতে গেলে সেটা আমাদের ধরো এক্স নিচ্ছি, ওয়াইও নিতে হবে, যদি আরো পাই তৈরি হয় তাহলে ধরো 2px অরবিটাল, কারণ জেড বরাবর আমার সিগমা তৈরি হয়ে গেছে, এটা একটা 2px অরবিটাল। সেই 2px এর করেসপন্ডিং ধরো মলিকুলার অরবিটালটা এখানে তৈরি হয়েছে, তার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল এখানে তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের পাই 2px বলছে, এটা পাই অরবিটাল পাই টাইপ, এটা পাই স্টার 2px বলছি। এই ইলেকট্রন ফিল আপ করলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ধরো ছিল, তাহলে এটাকে এখানে ফিল আপ করে দিলাম, এরকম দুটো ইলেকট্রন সেটা তো আছে। আচ্ছা, এদের ওভারল্যাপটা একটু দিলাম পাই, মানে সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। তাহলে একটা অরবিটালকে আমি এইভাবে রাখছি, আর একটা পিএক্স অরবিটালকে আমি এইভাবে রাখছি, তাহলে এই প্লাস মাইনাস তার ফেস সাইন প্লাস করছে এখানে, কারণ সাই এমোর যেরকমটা বলা ছিল সাই এমো তৈরি করতে গেলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটা হচ্ছে করেসপন্ডিং প্লাস সাইন দিয়েছি। তো এদের ওভারল্যাপ হয়ে কি হবে, আলটিমেটলি এখানে তো দুজনের নিউক্লিয়াস ছিল যেমন আছে তেমন, তাহলে এদের উপরের দিকে, তো এখানে সেই দুজন নিউক্লিয়াস একই রকম হবে, এদের উপরের দিকে হচ্ছে একটা এরকম প্লাস ওয়াল একটা ইলেকট্রন প্রোটেড ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম হবে, আর তলায় দিকে যেটু আগেই আমরা যেটা বলছিলাম, এবং তলায় একটা মাইনাস টাইপের এরকম, এরা মাইনাস মাইনাস ওভারল্যাপ করে, মাইনাস ফেসটা ওভারল্যাপ করে এরকম ধরনের তৈরি হবে। এটার নাম হচ্ছে পাই 2px। এটা বন্ডিং এমো চিনি আমরা, তলাটা বন্ডিং এমো আর জাস্ট স্টার আছে সে অ্যান্টি বন্ডিং। তাহলে অ্যান্টি বন্ডিং এমো যখন হচ্ছে তখন কি হবে, তখন হচ্ছে এটা তো একই টাইপের থাকবে, শুধু মাইনাস হবে আর কিছু না, এটা একই টাইপের এরকম করে থাকলো, প্লাস মাইনাস, এখানে আমি মাইনাস লিখে দেবো, কিন্তু এটা এরকম একই টাইপের রাখবো। তো এটার মানে আমি বলেছি এইরকমই, একই তুমি এটাকে রাখতে পারো, এটাকে প্লাস লেখো, এদের দুজনের ওভারল্যাপ করো, কিন্তু এই মাইনাসটাকে এর মধ্যে যদি ঢুকিয়ে দাও তাহলে এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, এরকম। তাহলে এদের মধ্যে যখন তুমি যোগ করো তখন এটা ম্যাচ করছে না, তার মানে এরা একে অপরের থেকে দূরে চলে যাবে এরকম ভাবে। তাহলে এর মুখটা একটু এদিকে দূরে সরে, যেমন ভাবে আগে তার অন্যরকম হয়েছে, তার মুখটা এরকম করে দূরে সরে এসেছিল দেখেছিলাম, তো এরও ঠিক একই রকম ইলেকট্রন ডেনসিটির যে ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে এরকম ভাবে এদিকে চলে আসবে, একই থাকবে কিন্তু ওভারল্যাপ হবে না। এখানেও একটা নোডাল রিজিয়ন আমার তৈরি হবে, যেমনটা আগের ক্ষেত্রে হচ্ছিল। যেমন এস সিগমা 1 যেমন এস পি যদি এরকম এই ডাম্বেল রাখতে হয় দূরে সরে যায় তাহলে তাকে দেখতে এরকম হবে, তো সেটা এরকম টাইপের দেখতে হচ্ছে আর কিছু না। তো এখানে হচ্ছে তাহলে এটা আমাদের প্লাস ছিল মাইনাস ছিল, যা ছিল একই থাকছে, এখানে মাইনাস ছিল প্লাস ছিল, দ্বারা কাপড় থেকে দূরে চলে গেল। নিউক্লিয়াসটা এখানে, যেমন এখানে স্ট্রং নিউক্লিয়াস দেখো রিপালশন এখানে পাবে, ঠিক আছে, স্ট্রং নিউক্লিয়াস রিপালশন এখানে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এর নাম হয়ে যাচ্ছে আমাদের পাই 2px স্টার। এটা আমাদের ছিল একটা 2px অরবিটাল, এটাও একটা 2px অরবিটাল, এটাও বেসিক্যালি একটা 2px, এটা একটা 2px, এইভাবে তারা ওভারল্যাপ করে গেল। তাহলে এই পরিষ্কার ব্যাপারটা একদম ক্লিয়ার আছে। এরপরে আমি পরপর করেসপন্ডিং ইমোজ গুলোকে দেখা শুরু করবো, সে কোনো একটা পার্টিকুলার মলিকুল ফরমেশন ধরে ধরে।
এখানে একটু এই এনার্জির অর্ডারিংটা আমরা দেখে নেবো, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড মলিকুলার বিহেভিয়ার সম্পর্কে আমরা কমেন্ট করব, নানা প্রত্যেকটা টাইপের মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। যেমন আমরা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতাম, সিমিলারলি একইভাবে এখানে আমরা মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এরকমভাবে লিখবো। তার আগে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার আগে এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেটা আমাদের টেবিলে দেখো পরের পেজে গিয়ে টেবিল আকারে এরকম দেওয়া আছে, সেই টেবিলে একটা জায়গায় এরকম ইলেকট্রনিক কনফিগারেশনের এনার্জি ডায়াগ্রাম আকারে বানানো আছে এবং সেখানে সুইচিং আছে, সেই সুইচিংটা আমরা দেখবো। তার রিজনটা আমরা এই জায়গায় দেবো না, কি রিজনের জন্য বেসিক্যালিটা হচ্ছে, কারণ সেটা হচ্ছে দিলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে পড়াটা, আর অতটা আমাদের নেটের সিলেবাসে নেই। ল্যাঙ্গুয়েজটা ইউজ করে দেবো, যে কী কারণ হচ্ছে সেটা একটা লাইনে বলে দেবো, কিন্তু তার ফার্দার কোনো স্টাডি বা বোঝানোর এতে আমরা অতটা যাবো না, জানি না কখন থেকে অতটা কোশ্চেন আসবেও না। আচ্ছা, সেটা আমরা যাচ্ছি, সেই যে জায়গাটা বলতে সেখানে যাচ্ছি আমরা। তাহলে এনার্জি লেভেল ডায়াগ্রাম এটা হয়ে গেল। এবার যদি আমরা সে করেসপন্ডিং এনার্জি লেভেলের যে অর্ডারিংটা দেখে নিই আমরা, যে পরপর যেরকম ভাবে আমাদের এনার্জি লেভেলগুলো রয়েছে। আচ্ছা, এই পেজে আর হবে না, পরের পেজে করে দিচ্ছি। এই পেজের হবে না, বড় একটা আমরা সবার জন্য এরকম বানাচ্ছি, সবগুলো টোটালকে একসাথে প্লেস করে। যতটা আমাদের এখানে যা সিলেবাসে যা আছে বলে দিই, সব মোটামুটি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য যা যা আমাদের এই সিলেবাসে আছে। কারণ আমরা কোনো হেটেরোনিউক্লিয়ার স্পেসিস ধরে অ্যামোনিয়া, ওয়াটার, যেখানে অক্সিজেন, হাইড্রোজেন এরকম, এটা হচ্ছে হেটেরোনিউক্লিয়ার, দুটো ডিফারেন্ট অ্যাটম প্রেজেন্ট আছে, এদের জন্য করবো না, হায়ার ক্লাসে আছে এগুলো। আর যা করবো সবই হোমোনিউক্লিয়ার করবো, একই টাইপের দুটো নিউক্লিয়াস থাকবে এবং তারা ডায়াটমিক, মানে এই হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, দেখো ও ও নাইট্রোজেন NN, হোমোনিউক্লিয়ার মানে একই টাইপের দুটো নিউক্লিয়াস, একই এলিমেন্টের একই টাইপের দুটো নিউক্লিয়াস রয়েছে এবং তারা ডায়াটমিক। এবং ট্রায়াটমিক আমরা করবো না, কারণ ট্রায়াটমিক সিলেবাস একটু জটিল হয়ে যাবে তোমাদের, তাই আমরা শুধুমাত্র সিম্পলেস্ট জায়গাতে সীমাবদ্ধ থাকবো, এবং সেটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক। তো এখানে আমরা একটা টোটাল এরকম একটা লিস্ট এখানে মানে ব্যাপারটা করে দুদিকে বুঝিয়ে দেবো, দুদিকে দুটো ডায়াগ্রাম বানাবো, পুরো লিস্টে ধরে নেওয়ার অসুবিধা নেই, এরকম করে করলে হয়ে যাবে। তাহলে আমরা তলা থেকে শুরু করি আগে, এনার্জি সিস্টেমকে তো টানতে হবে, সিস্টেমটা টেনে দিই এরকম করে, তলায় একেবারে চলে যাই। এই হচ্ছে আমাদের এনার্জি এক্সেস, আর এই বরাবর জানি আমাদের কি আছে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা জেড এক্সেস আছে। আচ্ছা, এবার আমরা একটা করে অরবিটাল পরপর, প্রথম ধরো কোনো একটা, ধরো সে যার জন্যই করো না কেন, ধরো তার 1s আছে, 2s আছে, 2p আছে, মোস্টলি আমরা ফার্স্ট পিরিয়ড অ্যান্ড সেকেন্ড পিরিয়ড এটাকে কভার করবো, সিলেবাসে সেটুকুই আছে, থার্ড পিরিয়ডের কোনো এলিমেন্ট আমরা এখানে নেব না। তাহলে এটাকে যদি আমরা করে থাকি, আচ্ছা, তো প্রথম ধরো এখানে লেভেল আসছে আমাদের 1s অরবিটাল। আমি প্রথম সেই যাই হোক এই বরাবর আমি লিখছি, যেটা লিখে থাকি সেটা হচ্ছে এওস গুলোকে লিখে থাকি, অ্যাটমিক অরবিটালস কি কি রয়েছে এই বরাবর যাদেরকে লিখবো, যে কোনো স্পেসিস হোক তার ধরো এমওস লিখবো। আমি এখন কোনো ইলেকট্রন ফিল আপ করবো না, তাই তুমি কোনো স্পেসিস দেখতে, আমি শুধু ওভারল্যাপ গুলো করিয়ে অরবিটালের একটা অর্ডারিং বানাতে চাইছি। এখানে আমি লিখবো আমাদের আর যে প্রেজেন্ট রয়েছে এওস গুলো, আর এই সাইডে ফের আর একটা টাইপের করবো, আগে একটা টাইপ শেষ করি তারপরে। তাহলে এদিকে করেসপন্ডিং এটা একটা দেখো একই লেভেলে মোটামুটি ড্র করার চেষ্টা করছি, এটাও একটা 1s অরবিটাল, এটাও একটা 1s অ্যাটমিক অরবিটালস। তাদের করেসপন্ডিং এমওস যেটা তৈরি হবে সেটা আমার এরকম জায়গায় তৈরি হচ্ছে, এর নাম হচ্ছে সিগমা 1s। এর এখানে একটা অ্যান্টিবন্ডিং অরবিটাল তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে সিগমা 1s স্টার। তারপরে আমি উপরে চলে যাচ্ছি, কারণ 2s অরবিটাল ধরো এরকম জায়গায় রয়েছে 2s, কারণ 1s থেকে 2s এর এনার্জি বেশি, তাই আমি তাকে এরকম একটা জায়গায় বসাচ্ছি যে 2s এটা, তারপরে 2s আছে, তারপর 2p আছে, সব বসাবো পরপর। 2p তো আরো তার থেকে বেশি এনার্জি 2s এর থেকে, তাই তাকে আর একটু উপরে বসাবো 2s। তো s এর একই রকম আমরা জানি, s এ একটা এরকম সিগমা তৈরি হবে বন্ডিং, আর একটা সিগমা অ্যান্টি বন্ডিং তৈরি হবে।
তো এটা করেসপন্ডিং এর নাম হচ্ছে সিগমা 2s, তাহলে এর নাম হবে সিগমা 2s স্টার। 1s 2s এর জন্য ডায়াগ্রাম যদি অরবিটাল ডায়াগ্রাম আঁকো একই রকম দেখতে, শুধু সাইজ একটু বড় বড় করে গোল করতে হবে, আর কিছু না। তো এইরকম আর কি। তো এইটা হচ্ছে আমার করেসপন্ডিং। দেখো এমওস এনার্জি লেভেল যাচ্ছে। আমি চাইলে প্রথম শুরুর দিকে কোন এমও থেকে কোনটা তৈরি হচ্ছে আমি এরকম ডটেড লাইন দিয়ে সেটাকে একটু এক্সপ্রেস করে রাখছি। তুমি নাম পড়লেও বুঝতে পারবে যে তারা কোথা থেকে এসছে, বা ইনিশিয়াল একটু ধরার সুবিধার জন্য আমরা এরকম ভাবে রাখতে পারি। এরকম করে ওই জন্য রিপ্রেজেন্ট করে কোন এমওটা বেসিক্যালি এই এমওটা তৈরি হয়েছে এই দুটো অরবিটালের কম্বিনেশন, সেটা দেখলে বুঝতে পারবে এটা কম্বাইন করে এটা তৈরি হয়েছে। আর এই অ্যান্টি বন্ডিংটাও তৈরি হয়েছে এই দুটোর নেগেটিভ ওভারল্যাপের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এরকম করে রাখলাম। ও একজন জায়গা ছোট হয়ে গেল তো, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে আছে আমাদের আরো 3টে অরবিটাল ডিজেনারেট তারা। এখানে আছে হচ্ছে 2px 2py and 2pz। এদিকেও সিমিলারলি একই রকম 3টে অরবিটাল 2px 2py and 2pz। এখানে 3টে, এদিকে করেসপন্ডিং যে অ্যাটমিক অরবিটাল এসেছে তারও 3টে। তো এটা একটু এদিকে সরিয়ে আনতে হবে। এই বরাবর আমার এওস গুলো আসছে 2px 2py 2pz। তো এরা যখন প্রথমে বন্ডিং এ পার্টিসিপেট করছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা একটু চেঞ্জ আছে দুটো কেসে, সেটা একটু বুঝিয়ে দেবো, সেই কারণটা করছি। তো প্রথমে আমরা এখানে করছি পাই অরবিটাল, কখন পাই কখন সিগমা আগে হবে এটা একটু বুঝতে হবে। তাহলে পাই দুটো একই টাইপের ডিজেনারেট এনার্জি হবে, কারণ পাই অরবিটাল তো, কারণ পিএক্স পিএক্স ওভারল্যাপ করে পাই তৈরি করবে, আর বলেছি পিওয়াই পিওয়াই ওভারল্যাপ করে পাই তৈরি করবে। তাই এটা হবে, একটা হবে পাই টু পিএক্স হবে এবং একটা হবে পাই টু পি ওয়াই হবে। তো পিএক্স আর পিওয়াই যদি একই টাইপের ওভারল্যাপ করে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করে পাই তৈরি করে এবং তারা এনার্জেটিক্যালিও একই হয় সেটা দেখা গেছে, তাই এরা হচ্ছে এরকম ডিজেনারেট অরবিটাল তৈরি করবে একই টাইপের পাই যেহেতু তারা করেছে, এই কথা এনার্জি একই। এরপরে কি করবে, আর একটা পিজেড অরবিটাল পড়ে আছে, তারা একটা রকম সিগমা অরবিটাল তৈরি করবে, যেটা আমরা দেখছিলাম জেড দিয়ে সিগমা হচ্ছিল, এর নাম হবে তাহলে সিগমা টু পিজেড। আমরা এটা আগে ডিসকাস করেছি, সিগমা টু পিজেড হবে। তো এই সিগমা টু পিজেড যে হবে, দুটো সিচুয়েশন হতে পারে, যে একবার সিগমা টু পিজেড হচ্ছে আমরা এখানে দেখবো আর কি, যে সিগমা টু পিজেড লোয়ার এনার্জি কি হায়ার এনার্জি দেন পাই টু পিএক্স পাই টু পিও, এটা একটা কনফ্লিক্ট, কারণ এখানে আর কোনো সেটার দুটো বন্ডিং আসেনি তাই ছিল না। এবারে একটা আছে, এটা আমরা এখানে ডিসকাস করে দেবো, সেটার জন্যই হচ্ছে বেসিক্যালি এটা বলা এত ডিটেলসে, যে আপ টু হাইড্রোজেন থেকে শুরু করে, হাইড্রোজেন তো টুপি নেই যে বাদ দাও, তোমাদের হাইড্রোজেন হিলিয়াম চলে গেল, লিথিয়াম এলো মোটামুটি। তো লিথিয়াম থেকে নাইট্রোজেন পর্যন্ত এই অর্ডারটা ফলো হয়, যেখানে সিগমা টু পি জেড কিন্তু পাই টু পি এক্স পাই টু পি ওয়াই থেকে অনেক বেশি এনার্জি। তাহলে এই যে পুরোটা এখানে আমরা ডায়াগ্রাম ডিসক্রাইব করছি, এটা কাদের জন্য মোটামুটি, এটা আমরা এদের জন্য চলে, এরা যদি হচ্ছে লিথিয়াম 2 দিয়ে মলিকুলার বানাতে চাও, অরবিটাল বানাতে চাও, বেরিলিয়াম, তাহলে তার হোমোনিউক্লিয়ার ডায়াগ্রাম গুলো বেরিলিয়াম 2 হবে, তারপরে B2 হবে, তারপরে C2 হবে আপ টু N2 পর্যন্ত। N2 পরে আর হবে না, অর্থাৎ নাইট্রোজেনের পরে অক্সিজেনের একটু অন্যরকম হবে। কি অন্যরকম হবে সেটা আমরা এদিকে ডিসকাস করে দেখাবো। তো এটা লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেনের জন্য এটা হবে, এবং কোশ্চেনটা যদি বলা যায় কেন হবে, তার অ্যান্সারটা কিন্তু অনেক ডিফিকাল্ট আছে বোঝা। এটা একটা নন ক্রসিং রুল অফ কোয়ান্টাম মেকানিক্স, এই নামের এই একটা রিজন আছে, সেই রিজনের জন্য বেশি এটা হয়, এটা জাস্ট জেনে রাখো রিজনটার নাম এরকম, কিন্তু সেটা আমরা এখানে সেটা নিয়ে খুব এটা বেশি ডিসকাস করবো না। তো তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা মনে রাখতে হবে, এনার্জি অর্ডারিংটা এতদূর পর্যন্ত ঠিক গেল। আপ টু নাইট্রোজেন পর্যন্ত যদি তোমার কারোর এরকম এমও করতে দেয়, তাহলে আগে তুমি পাই তারপরে সিগমা, আর কিছু চেঞ্জ নেই। এরকমভাবে করেসপন্ডিংলি যেমন হওয়ার কথা, এবারে আমাদের পাই স্টার আসবে। অ্যান্টিবন্ডিং এ সেই চেঞ্জটা থাকবে না, অ্যান্টিবন্ডিং এ এরা সিগমা যেরকম উপরে থাকে সেরকমই থাকবে, কারণ সিগমাই ছিল অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি তলায়, কিন্তু সে কোনো কারণের জন্য উপরে উঠে গেছে, এই আর কি। এটা হবে করেসপন্ডিং আমাদের পাই স্টার
2px, কারণ তার অ্যান্টি বন্ডিং। এটা আরেকটা যেটা আছে সাথে সেটা হচ্ছে পাই স্টার 2py, আর এখানে যে এ আছে এটা হচ্ছে সিগমা স্টার 2pz। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের করেসপন্ডিং সিগমা স্টার 2pz। তো এই অর্ডারিং এ কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র অক্সিজেনের জন্য কি হবে, এই অর্ডারিংটা চেঞ্জ হবে। সেটা আমি এই জায়গাটা একটা করে দেখিয়ে দিচ্ছি। অক্সিজেন থেকে আপ টু একদম নিয়ন পর্যন্ত, অক্সিজেন থেকে আপ টু নিয়ন পর্যন্ত পুরো তলাটা একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি শুধু এই জায়গাটা এটা দেখিয়ে দিচ্ছি, কোনো চেঞ্জ হবে না। অক্সিজেন থেকে এটা যদি তুমি যদি করে আসো, করে দিচ্ছে পুরোটা। এটা ধরো আপ টু সে আমাদের অক্সিজেন, ফ্লোরিন, এইগুলোর জন্য বেসিক্যালি এই অর্ডারটা সেখানে ফলো। নিয়ন তো তোমাদের সিলেবাসে রাখেনি, তো ফ্লোরিন পর্যন্ত রেখেছি, তো ফ্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন এরকম। তাহলে এর করেসপন্ডিং এনার্জি অর্ডারিং যদি তুমি করো তাহলে এই জায়গাটা পুরোটা একই রকমই থাকবে, কোনো সমস্যার কিছু হবে না। একইভাবে ড্রয়িং করছি, দেখো 1s, এই দিকটা আমরা রাখলাম একটা 1s, তাহলে এখানে আমাদের তৈরি হলো সিগমা 1s। এটা আমাদের 1s এর এওস ছিল, এটা করেসপন্ডিং আমার এওস ছিল 1s, সিগমা 1s। এটা হচ্ছে সেরকম লেভেলে একইভাবে সিগমা স্টার 1sও হবে, সিগমা 1s তার স্টার, এটা হলো। তারপরে আমি একই লেভেলে আবার তার 2s বানালাম, এখন তার 2s বানালাম, 2s, 2s, তাহলে এটা করেসপন্ডিং আমাদের হচ্ছে সিগমা 2s, আর এখানে একটা ধরো করেসপন্ডিংলি আমাদের হচ্ছে সিগমা 2s স্টার। এটা তো তৈরি হয়ে গেছে। এবার অক্সিজেন ফ্লোরিনের জন্য কি হবে, শুধু এই জায়গায় একটু সামান্য আলাদা থাকবে, একই হবে সবকিছু, কিন্তু এখানে আগে সিগমা হবে, সিগমা 2pz অরবিটালটাই লোয়ার এনার্জির হবে, এটা হবে সিগমা 2pz অক্সিজেন আর ফ্লোরিনের জন্য। তারপরে হবে পাই, এটা হবে আমাদের পাই 2px, পাই 2py। তারপরে যেমন ভাবে আমাদের অ্যান্টিবন্ডিং এ পাই স্টার ছিল, পাই স্টার থাকবে, সিগমা স্টার ছিল, সিগমা স্টার থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। পাই স্টার 2px, পাই স্টার। এটা রিজনটা হচ্ছে, এটা হয় নন ক্রসিং রুল অফ কোয়ান্টাম মেকানিক্স। সেটা বুঝতে গেলে অনেকটা মানে অনেক কিছু আরো শিখতে হবে, আমি সেদিকে আপনি যেন অত এক্সেসিভ ওই ধরনের পড়াশোনা করতে চাইছি সেই কারণে। তাহলে এইভাবে এনার্জির অর্ডারটা, এটা আমি কোনটা থেকে কোনটা এসে দিলাম না, তুমি বুঝে যাবে। তাহলে এখানে চেঞ্জটা হচ্ছে এইটাই হবে, যে যদি আমি এটাকে এরকমভাবে দেখাই, যে আমাদের সিগমা 2pz ছিল সে চলে গেছে তলায়, আর যে পাই যারা ছিল তারা চলে গেছে ওপরে। ঠিক আছে, সিগমা 2pz যারা ছিল যারা চলে গেছে তলায়, এইটুকুই চেঞ্জ আছে। এইটা ওই জন্য পাশাপাশি এরকম করে বানালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা মনে থাকে যে এই চেঞ্জেসটা এখানে শুধু আছে, বাকি আর কিছু চেঞ্জেস নেই। এবার যার যেমন ইলেকট্রন সেইভাবে ফিল আপ করবে, এবং এইভাবে তুমি মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবে। তো এটাই খেয়াল রাখতে হবে যে কার জন্য কি বলা হলো। বাকি অ্যাজ ইউজুয়াল ভাবে আছে এখানে, চাইলে এটাকেও কমপ্লিট করে দেওয়া যায় এভাবে। কোথা থেকে কারা এসছে এটা তো খুবই পরিষ্কার, আশা করি বোঝা গেছে। সিগমা 1 স্টারের জায়গাটা, সিগমা 2 স্টারের জায়গাটাও এটা একটু কমপ্লিকেটেড আছে বলে আমি একটু জাস্ট ধীর গতিতে গেলাম। এইটা এখান থেকে একটা আসছে, আর একটা যেমন এখান থেকে এসেছিল তেমন আসছে, দুটো আর কি এরা। তারপরে আর আবার হচ্ছে এরা এখান থেকেই আসছে, আর একটা হচ্ছে এখান থেকে আসছে। এখানে ছিল এরা হচ্ছে তোমার 2px, 2py, 2pz, সিমিলারলি এদিকেও একই রকম যা ছিল তাই ওদিকে একই আছে, 2px, 2py, 2pz, একই টাইপের তিনটে অরবিটাল আছে। এবারে ইলেকট্রন ফিল আপ আমি এটা খালি রাখবো এরকম ভাবে, প্রথমে শেখানো জিনিস এখানে ফিল আপ করে দেবো না, সে আমি এরপরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি যেখানে আমরা এদের মলিকুলার ইলেকট্রনিক তাহলে ইলেকট্রনের অর্ডারিংটা যদি আমরা এরকম লিখে দিই তাহলে আশা করি সেটা ফিল আপ করতে তোমাদের অসুবিধা হবে না, তোমরা জানো কি করে ফিল আপ করতে। আমি একটা দুটো দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে
ফর লিথিয়াম থেকে শুরু কারণ হাইড্রোজেন হিলিয়ামে শুধু এস, সেখানে কোনো পির গল্প নেই। তো সেই অর্ডারিংটাও আমাদের পির অর্ডারিংটা মাথায় না রাখলেও চলে। হাইড্রোজেন হিলিয়ামের জন্য আমরা দেখিয়ে দিয়েছি, বা এক্সপেশালি এখানে আরো করবো পরে। তো এটা যেটা বলে দিই, লিথিয়াম টু, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেনের জন্য যে আমাদের এনার্জি অর্ডার কেমন হবে ফর এমোস, সেটা যদি দেখো তাহলে সেটা এরকম হবে। প্রথমে আমার আছে সিগমা 1s, তার উপরে আছে সিগমা 1s স্টার, সেটা হায়ার এনার্জি তার থেকে। তারপরে আছে সিগমা 2s, তারপরে আছে সিগমা 2s স্টার, তারপরে চলে এসছে আমাদের পাই, পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই, এরা একই এনার্জির, তাই আমি এরকম রিপ্রেজেন্ট করছি। অনেকে হালকা এবং নিয়ারলি ইকুয়াল সাইন দেয়, তো এরা একই এনার্জির, পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই। তারপরে কিন্তু ওদের এসছে সিগমা টু পি জেড, ওটার অর্ডারিং করে মনে রাখো। তারপরে এসছে আমাদের পাই স্টার, আর কোনো চেঞ্জ নেই অ্যাজ ইউজুয়াল, পাই স্টার টু পি এক্স। এরা আবার একই এনার্জির, একই টাইপের পাই স্টার অরবিটাল তৈরি করেছে, এক্স আর ওয়াই। তারপরে সিগমা টু পি জেড স্টার, এটা। আর যদি আমরা অক্সিজেন আর ফ্লোরিনের জন্য দেখে নিই, অক্সিজেন ফ্লোরিনের চেঞ্জ আছে একটা ছোট জায়গা, সেটা আমরা বলেছি। তার ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য যেটা ইউজ করতে হবে এনার্জি অর্ডারিং। যদি এনার্জি অর্ডার অফ এমোস, ফর এমোস করেছে ওখানে। তো এটা কেমন হবে, এটা সবটাই একই থাকবে, সিগমা 1s, তারপরে সিগমা 1s স্টার যেমন ফিল আপ হয় সেই সেই অরবিটাল, তারপরে আসছে তারপর সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, তারপরে হচ্ছে পাই, ও সরি ভুল করে দিচ্ছি, তাহলে এইখানে করা যাবে না। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে পাই আসবে না, এখানে হচ্ছে সিগমা টু পি জেড আসবে, সিগমা টু পি জেড আসবে, এইটা চেঞ্জ হবে এরকম করে, সিগমা টু পি জেড। তারপরে আমাদের হবে পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই, তারপরে যেমন ছিল তেমন থাকবে পাই স্টার টু পি এক্স, সেম এনার্জি এরা, পাই স্টার টু পি ওয়াই, সিগমা স্টার টু পি জেড। তাহলে এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, এটাতে একটা এরকম চেঞ্জ কিন্তু আছে। ওকে, এরপর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ফিল আপ করা শিখিয়েছি আগের দিন হাইড্রোজেনের জন্য। পরপর লোয়ার এনার্জি, যেমন আগে লোয়ার এনার্জিটা দেখিয়ে দেবো, ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করো এবং সেখান থেকে নানা জিনিস করে করে দেখিয়ে দেবো। সেখান থেকে বন্ড লেন্থের কমেন্ট আছে, নেচার অফ বন্ডের আছে, ম্যাগনেটিক নেচারের কমেন্ট আছে, সেগুলো করতে হবে, বন্ড অর্ডার এটসেট্রা, নানা জিনিস, নানা কোশ্চেন এখান থেকে খুব খুব কোশ্চেন আছে নিটে, প্রচুর কোশ্চেন আছে এখান থেকে নিটে। তো ইলেকট্রনিক কনফিগারেশন ওই জন্য আমি এটাকে খুব ধরে করাচ্ছি, কারণ কনফার্ম, যেমন আমি কেমিক্যাল বন্ডিং এর ওই শেপ জিওমেট্রি ওখান থেকে যেহেতু কনফার্ম কোশ্চেন আসে, আর এখান থেকেও কনফার্ম কোশ্চেন আছে দুটো, তো খুব ধরে ধরে করাচ্ছি, একটা দুটো দেখতেই পাবে কনফার্ম একদম। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মলিকুল কি করে লিখবো না, এই অরবিটালসগুলোকে পরপর ফিল আপ করতে হবে, যেরকম যত ইলেকট্রন, চারটে ইলেকট্রন তোমার কাছে অ্যাভেলেবল, তাহলে এখানে দুটো, মানে প্রথমে একটা দিলে তারপর পেয়ার করতে, তাহলে দুটো, তারপরে এখানে সিগমা 1 স্টারে আবার দুটো, কারণ এরা সব তো সিগমা বন্ডিং, সিগমা বন্ডিং এ তো একটা অরবিটাল আছে, একটা সিগমা অরবিটাল। পাই গুলোতে দেখো অনেক অনেক অরবিটাল আছে, পাইটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কোনো এখানে গন্ডগোল হবে না। বুঝে গেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা,
ভালো হলো। কি বলছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মলিকুল। সেটা আমরা কি করে করব, এবং তারপর স্টেবিলিটি অফ দ্য মলিকুল অনেক ডিপেন্ড করে। যেমন আমরা বলতে পারি যে যদি হচ্ছে যত বন্ডিং ইলেকট্রনস আর কি, বন্ডিং ইলেকট্রনসের সংখ্যাটাকে যদি আমরা এনবি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং বন্ডিং অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের নাম্বারটা যদি আমরা এনএ দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যান্টি বন্ডিং, তাহলে হচ্ছে যত আমার বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বেশি হবে, তত বেসিক্যালি কি হবে, তার মানে স্টেবিলিটি তত বাড়বে আর কি, তত তার কাছে বন্ডিং ইলেকট্রন রয়েছে। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকা মানে সে বেসিক্যালি সেই বন্ডটা ইজিলি ব্রেকেবল, এইরকম সিচুয়েশনকে সে ডিমান্ড করে। সেটা কি হবে তুমি বুঝতে পারবে, মানে দেখি বুঝতে পারবো। আগের দিন হয়তো কিছুটা বন্ড অর্ডারের ক্যালকুলেশনস বলেছিলাম, তো সেটা থেকেও আমরা আইডিয়া করবো এখানে। তো আগে আমরা বন্ড অর্ডার ব্যাপারটা কি শিখবো, সেখান থেকে বেসিক্যালি স্টেবিলিটি অফ মলিকুলসের কমেন্ট করতে পারবো। তো সেটা যাওয়ার আগে একটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যদি হচ্ছে কোনো ধরো 4টে মলিকুল আছে, দেখলে যে দুটো বন্ডিং গেল, দুটো অ্যান্টি বন্ডিং, কি 6টা মলিকুল আছে, 4টে বন্ডিং গেল, দুটো অ্যান্টি বন্ডিং গেল, এরকম, তাহলে ওভারঅল বন্ডিং তাহলে তোমার কাছে ক্যান্সেল হয়ে গিয়ে দুটো থাকলো আরো, এইরকম সিচুয়েশন আর কি, নানা সিচুয়েশন তৈরি হতে পারে। তো তার সাথে স্টেবিলিটি অফ দ্য মলিকুলস কিভাবে রিলেটেড আছে। তো যাই কিছু সিচুয়েশন তৈরি হোক, যদি ধরে নেওয়া যায় যে স্টেবিলিটি অফ মলিকুলসের বেসিক্যালি কি রিলেশন আছে, মলিকুলসটা থাকবে না থাকবে না, কি স্টেবল হবে কি আনস্টেবল হবে, সেটা আমরা কিভাবে কমেন্ট করতে পারি। তো এখানে আমরা বলছি যে এনবি যেটা, সেটা হচ্ছে তার সেই মলিকুলটার নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন মানে বন্ডিং মলিকুলার অরবিটালে যে ইলেকট্রনটা বসে আছে আর কি। আর এন এ ফর অ্যান্টি বন্ডিং, তো নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। আচ্ছা, তো এটা যদি থাকে তাহলে অ্যান্টি বন্ডিং মানে হচ্ছে আনস্টেবিলিটি বলতে পারি আমরা, বা ডিস্টেবিলাইজেশন। সেখানে একটা অ্যান্টি বন্ডিং এ যা অ্যান্টি বন্ডিং এ কোন হাই এনার্জির, এবং সেটা হচ্ছে নিউক্লিয়ার স্ট্রং রিপালশন, সেখানে তো ইলেকট্রন ডেনসিটি মাঝে না থেকে দূরে থাকছে, এবং মানে সেটা বুঝতে হচ্ছে বন্ড ভাঙলে এরকম হয় আর কি, একটা নিউক্লিয়াস একটা মানে একটা স্পেসে ইলেকট্রন দুটো নিয়ে বেরিয়ে যেতে চাইছে, এইভাবে এই সিচুয়েশন, কারণ দুটো ইলেকট্রন দুজনের মাথায় চলে যায়, মিডিলে থাকে না, তো সেটা একটা অ্যাটমিক সিচুয়েশন, অর্থাৎ বন্ড ভেঙে যাবে, তার মানে আইডিয়া করতে পারছো। The molecule is stable if Nb is greater than generally Na, তাহলে সেই মলিকুলটাকে আমরা স্টেবল বলতে পারি। দ্য মলিকুল, আরেকটা পার্সপেক্টিভ আছে বলবো, সেটা দিয়েও চেক করতে পারবে যে কার স্টেবিলিটি কেমন। যাই হোক, দ্য মলিকুল ইজ স্টেবল হবে যদি তার লোয়ার এনার্জি অরবিটাল বেশি ইলেকট্রন থাকে, দ্যাট মিনস ইজ স্টেবল ইফ Nb is greater than Na। 2 নম্বর কি বলছে এখানে, বলছে দ্য মলিকুল ইজ আনস্টেবল ইজ Nb is less than Na। এবং যদি আমরা দেখি যে বন্ডিং এর তুলনায় অ্যান্টি বন্ডিং এর সংখ্যাই বেশি হয়ে গেছে, তাহলে সে তো ভেঙেই যাবে আলটিমেটলি, তাকে রাখার আর কেউ নেই। ধরে রাখার জন্য মাঝে ইলেকট্রন দরকার ছিল, তো মাঝে ইলেকট্রন ডেনসিটি নেই, উল্টে বলছে দুই ধারে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রনের নাম্বার বেশি, তার মানে সেটা তো ডিসোসিয়েটেড স্পেসিস হয়েই গেছে। আমরা যদি ডায়াগ্রামগুলোকে দেখে দেখে ইলেকট্রন যে ডিস্ট্রিবিউশন প্লট দেখেও এটা ভাবতে পারি। তো মলিকুল ইজ আনস্টেবল ইফ Nb is less than। এটা আমরা আরেকটা ধরনের ক্যালকুলেশন ইউজ করে এটাকে করে দেখাবো। তো
তো যত বেসিক্যালি এখানে আমাদের বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, যে রেসপেক্টে যে নাম্বারের বেশি থাকবে, যত বেশি বন্ড ইলেকট্রন থাকবে তত মানে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি বেশি এসছে, এটা আমরা বলবো, কারণ বন্ডিং এমোস্ট গুলো দেখলে সেভাবে বুঝতে পারবে। এবং তার ফলে কি হবে না, তার স্টেবিলিটি অনেক বাড়বে, এবং স্টেবল মলিকুল তো হবেই, এবং সেখানে হচ্ছে বন্ডিং এর ইনফ্লুয়েন্সটা অনেক স্ট্রঙ্গার, অর্থাৎ বন্ড থাকবে তাদের মধ্যে। কিন্তু যদি তুমি দেখো যে অ্যান্টিবন্ডিং এর সংখ্যা বেশি, তাহলে অ্যান্টিবন্ডিং এর ইনফ্লুয়েন্স আলটিমেটলি ওভারঅল থাকবে। তো অ্যান্টিবন্ডিং এর ইনফ্লুয়েন্স যা হয় আর কি, ইনফ্লুয়েন্স হচ্ছে বাইরের দিকে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনস আছে নিউক্লিয়াস থেকে দূরের দিকে, তার মানে ইলেকট্রনটা নিয়ে বেসিক্যালি ওই অ্যাটমগুলো সেপারেট হয়ে যেতে চাইছে, বন্ডিং অবস্থায় থাকতে চাইছে না। তার মানে হচ্ছে সেখানে বন্ডিং এর ইনফ্লুয়েন্স থাকবে না, অর্থাৎ দুজনের বাইন্ড হয়ে থাকার ব্যাপারটা থাকবে না, তারা নিউক্লিয়াস দুটো দূরে চলে যাবে, এরকম ব্যাপার আর কি। তো সেটা আমরা ডিসকাস বলে দিলাম মুখে, এখানে ব্যাপারটা লেখা আছে, আশা করি বুঝতে পারবে, বই তো পড়বে অবশ্যই। এরপর আমরা একটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার আগের দিন হয়তো বলেছিলাম যে বন্ড অর্ডার কি করে ক্যালকুলেট করতে হয়, এবং আজকেও সেটা ডিটেলসে ডিসকাস হবে, বন্ড অর্ডার কেমন পেলে কি হবে না হবে। তো বন্ড অর্ডার শর্টে আমরা বিও, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ কি হবে, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এইটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি যে সেটা তার বন্ড অর্ডার কেমন হবে। এবং বন্ড অর্ডারের সঙ্গে অনেক অনেক জিনিসের হচ্ছে লিঙ্ক রয়েছে এখানে, যেটা আমরা দেখব। যদি বন্ড অর্ডারের কেসে আমরা এরকম দেখি যে পজিটিভ পাবো, এই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু পাবো যদি বন্ড অর্ডার একটা মানে পজিটিভ, যে তার মানে কিছু একটা বন্ড আছে, হাফ ভং হোক, 2 পাই, 1 পাই, যা পাই কিছু পাই, তার মানে কিছু একটা বন্ড তাদের মধ্যে আছে। বন্ড অর্ডার মানেই বোঝায় এরকম, যে বন্ড অর্ডার আমরা বলেছিলাম যে 1 হলে আমরা বলেছিলাম সিগমা বন্ড, বন্ড অর্ডার 2 হলে বলেছিলাম ডাবল বন্ড, তাই তো? দুটো বন্ড, সোজা কথা, বন্ড অর্ডার যদি 1 বেরোয় তাহলে আমরা বলেছিলাম এরকম যে একটা বন্ড আছে আর কি, তো সেটা সিগমা বলা হয় তাকে, 1 সিগমা বন্ড এরকম বলেছিলাম, বা 1 সিঙ্গেল বন্ড বলেছিলাম এরকম, বা শুধু 1 সিঙ্গেল বন্ড তো বলে না, শুধু সিঙ্গেল বন্ড এরকম। বন্ড অর্ডার 1, আবার বন্ড অর্ডার যদি ধরো আমাদের 2 আসে, তাহলে আমরা জানি যে একটা সিগমা একটা পাই, মানে সেটা ডাবল বন্ড হবে, আর ডাবল বন্ড হলে জেনারেলি একটা সিগমা একটা পাই হয়, তো একটা সিগমা প্লাস একটা পাই বন্ড এরকম। তো যদি বন্ডটা 3 আসে সাপোজ, এর মাঝামাঝি কোনো ভ্যালুতেও বন্ডটা 0 আসতে পারে, বন্ডটা 1.5 আসতে পারে, বন্ডটা 5। তো সেই অ্যাকর্ডিংলি দেখো, যত বন্ডটা বাড়বে তত কি হবে, তত বলতে পারি সেটা মোর টুয়ার্ডস ডাবল বন্ড, এবং যার ফলে তার হচ্ছে সিমো বন্ডের থেকে একটু বেশি, যদি 1.5 আসে তো সিমো বন্ডের থেকে একটু বেশি ক্যারেক্টার আছে, কিন্তু ভালো, সেটা আরো বন্ড স্ট্রেংথ তার বেশি হবে। যত বন্ড অর্ডার বাড়বে, এগুলো আমরা কেমিক্যাল বন্ডিং এ শিখেছিলাম, যত বন্ড অর্ডার বাড়বে বেসিক্যালি তত বন্ডের শক্তি বাড়ে, তাই তো? বন্ড স্ট্রেংথ বাড়ে। ধরো 1 সিগমা 2 পাই, আরো তো বন্ড আছে, বন্ড অর্ডার বাড়ছে মানে কি আরো সংখ্যায় বন্ড তৈরি হচ্ছে, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা ট্রিপল বন্ড, তাই না? তো যার ফলে অবশ্যই এখানে 3টে বন্ড ভাঙতে হবে। তো যার বন্ড অর্ডার বেশিটা লিখিয়েছিলাম, আবার লিখিয়ে দিচ্ছি এখানে, জাস্ট রিপ্রেজেন্ট করে দিচ্ছি। বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে তো বন্ড স্ট্রেংথও কিন্তু বাড়বে, বন্ড স্ট্রেংথ বাড়বে, আর বন্ড লেন্থ ছোট হবে, কারণ আমরা এই ট্রিপল বন্ডের বন্ড লেন্থ কিন্তু অনেক ছোট দেন ডাবল বন্ড দেন সিঙ্গেল বন্ড, বন্ড লেন্থ ছোট হবে, ঠিক আছে? এগুলো আগে করানো ছিল, আমি জাস্ট রিক্যাপ করার জন্য সাইডে থাকলো, যাতে কনসেপ্টগুলো সেগুলোকে ধরতে পারে। এখন আবার ইমিডিয়েটলি এখন অনেক কিছু দেখানো হবে। তো বন্ড অর্ডার যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত বাড়বে, আর বন্ড লেন্থ তত কমতে থাকবে। বন্ড লেন্থ, কারণ ট্রিপল বন্ডের বন্ড লেন্থ অনেক কম কম্পেয়ার টু একটা সিঙ্গেল বন্ড। যদি সিঙ্গেল বন্ড 1.5 অ্যামস্ট্রং হয়, তো বন্ড সেখানে তোমার বন্ড অর্ডার 2 মানে ডাবল বন্ড তার থেকে ধরো 1.4 হয়ে যাবে, আর তোমার ট্রিপল বন্ড দেখবে 1.2 হয়ে গেছে, এরকম ধরনের 1.2 অ্যামস্ট্রং এরকম ধরনের হবে। আচ্ছা, তো বন্ড অর্ডার পজিটিভ হলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, সেই মলিকুলটা অবশ্যই কিছু একটা বন্ড তাদের মধ্যে আছে, সিঙ্গেল বন্ড হোক ডাবল বন্ড হোক, কিছু একটা আছে। তো এটা পজিটিভ তখনই হবে দেখো, যখন কিন্তু NV গ্রেটার দ্যান NA হবে। তার মানে আমরা কি এটাতে স্টেবিলিটি কন্ডিশনে পড়েছি, মানে কিছু বন্ড আছে, তার মানে সেই স্পেসিসটা সেই বন্ডটাকে ধরে থাকবে এবং এক্সিস্ট করবে অ্যাটলিস্ট, তাহলে সেটা তো স্টেবিলিটি, তার মানে সেই মলিকুলটা সেই ফর্মে থাকবে। আর যদি বন্ড অর্ডার এরকম দেখা যায় যে নেগেটিভ বেরিয়েছে, কোনোভাবে নেগেটিভ বেরিয়ে গেছে, নেগেটিভ বেরোতে পারে, অথবা ধরো 0 বেরোলো সাপোজ, আর বন্ড অর্ডার ভ্যালু 0 বেরোলো, তার মানে তো নেগেটিভ মানে তো সে আরো দূরে চলে যাচ্ছে, 0 মানে তাদের মধ্যে কোনো বন্ডই নেই, সোজা কথা। আর নেগেটিভ তার থেকে আরো ভয়ানক, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা আরো বেড়ে গেছে, তাই না? তো তার মানে সে একদম আনস্টেবিলিটি। 0 আর নেগেটিভ এই দুটোই মোটামুটি কোনো বন্ড বোঝায় না, এই দুটোকেই হচ্ছে আমরা ধরে নিই আনস্টেবল মলিকুল সিচুয়েশনে। অ্যাটলিস্ট বন্ড অর্ডার কিছু থাকলে বোঝা যায় যে দুটো কিছু একটা দিয়ে বাইন্ড করে রেখেছে, তো এটা হবে আনস্টেবল মলিকুল। আচ্ছা,
এরপরে আরেকটা জিনিস একটু করিয়ে দেবো, আজকে ম্যাগনেটিক নেচারটা করিয়ে সব করে দেবো, তোমার ক্লাস আছে ছেড়ে দেবো, ম্যাগনেটিক নেচারটা করে দেবো। পরের দিন ইলেকট্রন ফিল আপগুলো শিখিয়ে আমি হচ্ছে ইলেকট্রন ফিল আপগুলো শিখে আর কি হাইড্রোজেন বন্ডিং আছে, ঠিক আছে করে দেবো। পরের দিন ইলেকট্রন ফিল আপগুলো শিখিয়ে দেবো, এগুলো জানো তোমরা, তাও একটু বলে দেবো, দিয়ে আরও কিছু ডিসকাস করে দেবো। ছোটো 1 ঘন্টার একটা কোর্স আমাদের এটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে ম্যাগনেটিক নেচার। এই ম্যাগনেটিক নেচার ব্যাপারটা কিরকম না, যদি কোনো ধরো মলিকুলার স্পেসিসে আমরা দেখবো এরকম ইলেকট্রন ফিল আপ করলে গেলে আলটিমেটলি সেখানে দেখবো যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে। যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকে তাহলে সেটা একটা ম্যাগনেটিক বিহেভিয়ার সেই স্পেসিসটার আছে। এবার কেন আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকলে ম্যাগনেটিক বিহেভিয়ার আসবে এটা আমি এখন বলবো না, পরে আর যত ক্লাস এগোবে আর অনেক কিছু শিখবো তখন আমরা এটাকে ডিসকাস করে দেবো যে কেন এরকম হয়। বা ফিজিক্স তোমরা শিখে যাবে যে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকলে তার তো একটা বেসিক্যালি মানে সে তো মানে ইলেকট্রনটা স্পিন আছে, তো সেই তার করেসপন্ডিং একটা চার্জ পার্টিকেল যদি এরকম স্পিন অবস্থায় থাকে এরকম ভাবতে পারো ক্লাসিক্যালি ফিজিক্সের দিক থেকে, যে চার্জ পার্টিকেল যদি এরকম ঘোরে তাহলে তার একটা এক্সিস বরাবর কি হয় একটা ছোট ম্যাগনেটিক মুভমেন্ট জেনারেট করবে, একটা ম্যাগনেট, ছোট ম্যাগনেট তাকে আমরা ভাবতে পারি, সেটা একটা এরকম তার একদিকে নর্থ পোল একদিকে সাউথ পোল। তো সেই কারণে করেসপন্ডিং একটা ম্যাগনেটিক মোমেন্টও জেনারেট করবে এবং সেই কারণে সেই স্পিসিসটার মধ্যে একটু ম্যাগনেটিক নেচার আসবে, মানে সেটা হচ্ছে কিনা প্যারাম্যাগনেটিক হবে, অর্থাৎ তোমার কোনো সাবস্টেন্স মানে যে করেসপন্ডিং ওই রিলেটেড সাবস্টেন্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তারপরে রিপালশন, ম্যাগনেটিক যা যা বিহেভিয়ার সেগুলো দেখতে হবে। কিন্তু যে ডায়াম্যাগনেটিক হবে তার ওরকম ধরনের কোনো ম্যাগনেটিক ফিল্ডে কোনো অ্যাট্রাকশন রিপালশন কিছুই পাবে না, মানে তার সব ইলেকট্রনগুলো বেসিক্যালি পেয়ার্ড হয়ে আছে। এই লজিকে আমরা এটাকে করবো। যদি টোটাল মলিকুলার অর্বিটালসে তুমি দেখো যে আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে, যেখানে লেখা আছে দুটো সাবস্টেন্স এখানে আছে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক বলা হয়, সেখানে কি আছে আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন দা মলিকুলার, একটা থাকতে পারে তারও বেশি থাকতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন দা মলিকুলার অরবিটালস, সেখানে দেখবে যে এরকম আছে। আর ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এগুলো ফিজিক্সেও পড়বে, অসুবিধা নেই। ডায়াম্যাগনেটিক তারা হবে যেখানে হচ্ছে কিনা নো আনপেয়ার্ড ইলেকট্রন, that means all electrons are paired in the EMOS। EMOS দেখবে প্রায় সমস্ত ইলেকট্রনে সব পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এটাই জানতে চাই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কি। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স জেনারেলি ম্যাগনেটিক মোমেন্ট থাকার জন্য তারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হয় আর কি, এটা এদের প্রপার্টি আছে, এটা আমরা এখন লিখে দিলাম সাপোজ, এটা ফিজিক্স আরো ডিটেইলসে পড়বে। অ্যাট্রাক্টেড বাই দা ম্যাগনেটিক ফিল্ড, আর এরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিপেলড হয়। ফিল্ড ঠিক আছে, তাহলে তো এবার তুমি ইলেকট্রন বসে বসে ফিল আপ করতে হবে। আজকে ইলেকট্রন ফিল আপ করানো শুরু করলে আবার একটু টাইম লেগে যাবে, পরের দিন ইলেকট্রন ফিল আপ করে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ডাউনলোড করতে হলে এগুলো তোমাদের পাঠানো হয়নি, কেমিক্যাল বন্ডিং ক্লাস আগের দিনের ক্লাসটা প্লাস এই ক্লাসটা পাঠানো হয়নি, রেকর্ডিংটা হয়েছে এখানে প্রেজেন্ট থাকবে। এখন এই ক্লাসটা তো এখানে প্রেজেন্ট থাকবে, আমি এটা ঠিক আগের দিনের গ্রুপটা আমি ঠিক ঢুকতে পারিনি, যাই হোক পেয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে তাহলে রাখছি, আমি জ্যামবোর্ডটাকে কেটে দিয়ে আপাতত সেভ করলাম, পাঠিয়ে দেবো সব ক্লাস।